হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? এই তো আপু, ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সোহাগ ভাই, আপনার আব্বু কেমন আছে এখন? জি, আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? জি জি ভাইয়া, ভালো। আপনি ভালো আছেন? জি জি, ভালো আছি। এই অবস্থার মধ্যে আছি আর কি। ফাদারের অবস্থা মনে হচ্ছে গতকালকে চেয়ে বেটার আর কি। কারণ গতকাল পর্যন্ত সে বমি করছে, সে অক্সিজেন ছাড়া থাকতে পারে নাই। আজকে বেশ অনেকক্ষণ অক্সিজেন ছাড়া থাকতে পারে, প্লাস গতকালকের পর থেকে এখন পর্যন্ত বমি করে নাই আর। তো মনে হচ্ছে বেটার আর কি। তারপরেও করোনা তার তার এজ বেশি, 70 আপ। তারপরে প্রবলেম হচ্ছে, তার অ্যাজমার একটু প্রবলেম হচ্ছে। তো যার কারণে একটু সিচুয়েশনটা একটু কি আর কি। তো দেখা যাক কি হয়। ওকে ওকে, আল্লাহ মালিক, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তারপর কি অবস্থা ভাই? চলতেছে ভাই কোন রকম। আমি তো কত কত ক্লাস করতে পারি। আচ্ছা, গতকালকে কি 1-to-1 সেশনটা হয়েছে? না, হয় নাই ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভাবলাম কি মিস করে ফেললাম নাকি, মানে আমি উপায় ছিল না, এবং গত লাস্ট ক্লাসও করতে পারি নাই। আপনারা কি ওয়েবসাইটটা পাইছেন? হ্যাঁ, আমি পাইছি আমারটা। আপনি পান নাই এখন ভাইয়া? হ্যাঁ, আমি তো সার্চ করলাম, স্প্যামের চেক করলাম, এখন তো আসেনি। সবাইকে আসলে দিয়ে দেওয়ার কথা, কারণ হচ্ছে তো সবাইকে মেল করা হয়েছে, যেহেতু আমি জানলাম। আচ্ছা, এই ব্যাপার হচ্ছে স্যারকে একটু বলিয়েন আজকে, নাজমুল ভাইকে। হ্যাঁ দেখি। আজকে থেকে কি আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদ্দাত ভাই, কি অবস্থা আপনার? কি অবস্থা ভাই, ভালো আছেন? সোহাগ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, কেমন আছেন ভাই? এই তো ভালো আছে। আঙ্কেলের শরীর কেমন আছে? আহ এখন একটু বেটার মনে হয়, গতকালকে চেয়ে একটু বেটার মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ। এখন এখন আহ, তো হসপিটালেই তো আছেন। হ্যাঁ, হসপিটাল তো ডেফিনেটলি, এবং আরো তো মনে হয় আরো 20 দিন থাকতে হবে মেবি। কি অবস্থা, হসপিটাল। কেমন আছেন সোহাগ ভাই? ভাই আপনার আসসালামু বাবা কেমন আছে? আহ গতকালকে চেয়ে বেটার আছে আজকে। ও, এখনো কি আইসিইউ তে? না, আজকে আজকে কেবিনে নিয়ে আসা হয়েছে, কিন্তু ওইখানে কেবিন সিস্টেম করছে কি, ওইখানে ওই আহ, মানে হাই ফ্লো ইয়া অক্সিজেন দিয়ে রাখা আছে আচ্ছা এখন। আচ্ছা। গতকালকে চেয়ে ভালো আছে, গতকাল পর্যন্ত সে খায় কিছু খেলেই বমি করতো, প্লাস অক্সিজেন ছাড়া থাকতে পারতো না। কিন্তু আজকে দেখলাম সে গতকালকে দুপুরের পর থেকে এখন পর্যন্ত বমি করেনি, প্লাস অক্সিজেন ছাড়া সে অনেকক্ষণ থাকতে পারে। তার মানে একটু বেটার হচ্ছে, তারপরে বলাটা মুশকিল যে কি হবে। তার কোনো সমস্যা হয়নি, মানে অন্য যারা আছেন ফ্যামিলির? না না, অন্য কারো কোনো প্রবলেম হয় না এখনো। এমনকি আমার মা তো আব্বার সাথেই আছে, তারপরেও মার কিছু হয়নি এখন। কি বলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ঢাকা মেডিকেলে আছেন নাকি? না ইয়ে। না না, পিজিতে আছে। ওকে, আল্লাহ ভরসা। হ্যাঁ সেটাই ভাই, দোয়া করেন, দেখা যাক। এখন এটা তো কারো কিছু করার নাই। সেটাই সেটাই। আমরা স্টার্ট করি। আপনাদের ওই যে স্পোকেনের ক্লাসের ইয়েটা আজকে বা কালকের মধ্যে ওই সিদ্ধির সাথে কথা হয়েছে। ও দুটো ব্যাচকে একসাথে করে মানে হচ্ছে স্পোকেনের ইয়েটা স্টার্ট করতেছে। কথা বলছি সিস্টেমেটিক্যালি পার উইকে 3 ডেজ আপনারা ক্লাস করতে পারবেন যাদের যাদের প্রয়োজন, কারণ নেক্সট সেমিস্টার থেকে তো আমরা ইংলিশে আসলে লেকচার প্লাস হচ্ছে যে আপনার ইয়েটা হচ্ছে ইংলিশেই হবে। সো আমরা নেক্সট মানে আমাদের এখন থেকে প্রিপেয়ার্ড হতে হবে। ওকে, সো আমরা কিছু ইয়ে দিয়েছিলাম, আমরা রিসার্চ আর্টিকেল পড়তে দিয়েছিলাম, এবং এটা নিয়ে আজকে আমাদের প্রেজেন্টেশন করার কথা ছিল। সো এটার কি অবস্থা? প্রেজেন্টেশন করবেন কে বলেন আজকে? কি প্রেজেন্টেশন করবেন বলেন? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, হ্যাঁ। আপু কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। সো স্যার আমি প্রেজেন্টেশন করতে চাই, কিন্তু আসলে আমি কতটুকু বুঝে কতটুকু দিতে পারবো এটা বুঝতে পারছি না। কিন্তু নেগেটিভ রিভিউটা হলে আমার আর কি উন্নতিটা হয়, এটা ভেবেই করতে চাই। হ্যাঁ হ্যাঁ করেন, নেগেটিভ রিভিউ তো দেয়া হবে, আপনি করেন, স্টার্ট করেন। হ্যাঁ, ঠিক আছে। স্যার স্ক্রিন শেয়ারের আচ্ছা, দিচ্ছি এখন। হ্যাঁ, দেয়া আছে। আসসালামু আলাইকুম নাজমুল ভাই, ভালো আছেন? হ্যাঁ, ফেরদৌস ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ চলতেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? কি অবস্থা? কি অবস্থা জাভেদ ভাই? এই যে আছি ভাই। উফ, আর্টিকেল গুলো কি পড়ার সুযোগ হয়েছিল? ভাইয়া এই সপ্তাহে তো একদমই পাইনি। মানে অফিসের কাজ ছিল, আচ্ছা তাই একটু পড়তেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পারমিশন দিয়ে দিচ্ছি। ভাইয়া আপনি কি 2টা পিডিএফ ফাইল দিছেন? চারটা দিয়েছিলাম, চারটা। ও আমি তো সকালে দেখছি 2টা ডাউনলোড করতে পারছি, আর 2টা তো দুইটাই পাইছি ভাইয়া। দুইটাই পাইছেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে বাকি দুটো দিয়ে দিচ্ছি, মানে পড়েন আপনারা। এই যে আমি এখানে আপনার ইয়ে দিয়ে দিচ্ছি, আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। চ্যাটে, হ্যাঁ দেন, চ্যাটে দিতে হবে। চ্যাট থেকে কি লিংকটা নিয়ে নেবো ভাইয়া? চ্যাটের মধ্যে আমি জিপ করে পাঠাচ্ছি আর কি, জিপ ও করে। আচ্ছা, তো ওইটা তো বড় ফাইল, ফেসবুকে মনে হয় আপ হবে না। আচ্ছা দাঁড়ান, আমি এই চ্যাটে দেই, দেখি আপনারা এখান থেকে পারেন কিনা। আপনি গ্রুপেই দিয়ে দেন প্লিজ ভাইয়া। গ্রুপেও চ্যাটেও দিয়েছি, আবার গ্রুপে দরকার হলে আমি ইয়ে করে দিব, আপনার এই যে ড্রাইভে দিয়ে ড্রাইভের লিংক শেয়ার করে দিচ্ছি, তাহলে তো হয়। ড্রাইভে দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ড্রাইভে দিচ্ছি, ড্রাইভে দিয়ে ড্রাইভের ইয়ে শেয়ার করছি। ভাইয়া আমরা কিন্তু ওয়েবসাইট পাইনি। আর ওইটা নিয়ে তো ওয়েবসাইট তো পাওয়ার কথা ছিল। আচ্ছা, সমস্যা নেই, আমাদের আরো ওয়েবসাইটের ক্লাস আসতে আরো আর দুটো ক্লাস বাকি আছে, এই জন্য আমি বেশি তাড়াহুড়ো করছি না, এর মধ্যেই আর কি দিয়ে দিব। দরকার হলে যার যার সমস্যা আছে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আমি এই যে দিয়ে দিচ্ছি আপনাদের ইয়েতে। আর সুফিয়া আপনি শুরু করতে পারেন চাইলে। হ্যাঁ ভালোই ডাউনলোড হচ্ছে, এটা ভালো ডাউনলোড হবে। হচ্ছে না? হ্যাঁ হবে, খুব সহজেই হচ্ছে। স্যার আমাকে কি দেখা যাচ্ছে? মানে আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি আপু আপনার। ওকে ওকে। ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আজকে আমাদের প্রেজেন্টেশনের টপিক ছিল দ্য ইফেক্টস অফ ডিজিটাল মার্কেটিং অন কাস্টমার রিলেশনশিপ। তো আমি এখানে আমি অল্প একটু পড়ার সুযোগ পেয়েছিলাম, 30-40 পেজ, ওখান থেকে যেটুকু বুঝতে পেরেছি। রিলেশনশিপ আমার মনে হয়েছে যে রিলেশনশিপ ব্যাপারটা আসলে রিলেশনশিপ ইজ ইকুয়াল টু কেমিস্ট্রি, এন্ড কেমিস্ট্রি ইজ ইকুয়াল টু ব্র্যান্ডিং। অ্যাকচুয়ালি কাস্টমারদের সাথে ব্র্যান্ডের একটা রিলেশনশিপ বা কেমিস্ট্রি। তো এটাই এখানে আমি একটু একটা পেস্ট্রি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। ডিজিটাল মার্কেটিং এখানে আমি উপরে একটু লিখেছি, যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং হেল্পস ক্রিয়েট ব্র্যান্ড কেমিস্ট্রি। তো
এখানে পেস্ট্রিটা দিয়েছি একটা কারণে, যেটা হচ্ছে যে আমরা অনেকেই শুধু মনে করি বা আমি একটু স্টাডি করে যেটুকু আমার মনে হয়েছে যে ওখানে অনেকের আম, মতামত হচ্ছে যে ব্র্যান্ডিং অ্যাকচুয়ালি শুধুমাত্র ওয়েবসাইট এবং লোগো ডিজাইনটা, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা কেক উপর থেকে এটা লুক এন্ড ফিলের যে ব্যাপারটা আমাদের, যে আমরা দেখতে পাচ্ছি এবং মনে হচ্ছে আমাদের যে ওটা টেস্টি হতে পারে, আমরা ভিতরে আসলে দেখছি না। কিন্তু কেমিস্ট্রিটা কাস্টমারের সাথে বাড়াতে গেলে অবশ্যই ভিতরের যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে, উপরের লেয়ার যেমন সুন্দর এবং দেখে আমাদের ফিল হচ্ছে যে মানে এটা সুস্বাদু হতে পারে, ভিতরে যদি প্রত্যেকটা লেয়ার রেশিও, সবগুলো ইনগ্রেডিয়েন্ট একেবারে রেশিও অনুযায়ী ঠিকভাবে সঠিকভাবে এখানে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এর স্বাদ একেবারে ঠিক থাকবে। যেমন আমরা উপরে দেখে ফিল করছি, ওই ফিলিংস এর সাথে আমাদের যে টেস্ট, এটা যখন একত্রিত হবে তখনই কিন্তু কাস্টমারের সাথে ব্র্যান্ডের কেমিস্ট্রিটা সুন্দর একটা জায়গায় চলে যাবে। এখানে ট্রাস্ট ইজ দ্য কারেন্সি অফ ব্র্যান্ডিং। অ্যাকচুয়ালি ব্র্যান্ডিং এর যে কারেন্সিটা আছে সেটাই মানে এক এবং একমাত্র আমার মনে হয়েছে সেটা হচ্ছে ট্রাস্ট। বিজনেসেস ইউজ ডিজিটাল মার্কেটিং to speak directly to their target market with personalized messaging, and this builds trust. Actually digital marketing কোনো বিজনেস নয়, বিজনেস ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে একটা টুল হিসাবে, এবং ডিজিটাল মার্কেটিং একটা টুল যেটা ব্যবহার করে ব্যবসা তার বা কোনো ব্র্যান্ড তার টার্গেট কাস্টমারের সাথে ডিরেক্ট কথা বলতে পারে এবং তাকে একেবারে পার্সোনালাইজড মেসেজ করে তার ট্রাস্ট অর্জন করতে পারে। এবং এই ট্রাস্ট অর্জন করার জন্য আমি এখানে তিনটা, যেমন ওখানে পেস্ট্রির সাথে একটা স্লাইড কাটার পরে যে লেয়ার এখানে দেখতে পেয়েছি আমরা, এরকম আমি এখানে ট্রাস্টের জন্য তিনটা ইনগ্রেডিয়েন্ট রেখেছি যে কিভাবে ট্রাস্ট অর্জন করা যায়। সেটা প্রথমটা হচ্ছে অ্যাবিলিটি। যেমন আমি বদলে ফেলো নিজেকে, যখন স্যার প্রথম ক্যাম্পেইন করেন তখন বদলে ফেলো নিজেকে দেখে আমার মনে হচ্ছে যে আমার আগে স্যারের ওয়েবসাইট ভিজিট করে উনি আসলেই কতটা দক্ষ বা আমি কতটা ওখান থেকে বেনিফিটেড হব এটা দেখে নেওয়া উচিত। যদিও আমার মানে খুবই ক্ষুদ্র জ্ঞান, আমি এই সম্পর্কে জানি না, তারপরও মনে হয়েছে। এবং মানুষই কোনো কিছু কেনার, কোনো প্রোডাক্ট বা সার্ভিস কেনার আগে কিন্তু যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করে নেয় যে তারা আসলে যে ব্র্যান্ড চুজ করছে, যে প্রোডাক্ট, সেই ব্র্যান্ডের যে প্রোডাক্ট বা সার্ভিস চুজ করছে সেটা আসলে তারা ঠিক চুজ করছে কিনা, ঠিক ডিসিশন নিচ্ছে কিনা। তো সেই জন্য আমি বদলে ফেলো নিজেকে ক্যাম্পেইন দেখার পরে স্যারের ওয়েবসাইট ভিজিট করে ওনার যে ইনফো পোস্ট গুলো দেয়া আছে সেগুলো পড়ে ফেলেছি। একদম পড়ার পরেই আমি স্যারের সাথে কথা বলেছি বদলে ফেলো নিজেকে নিয়ে। তো তখন আমার মনে হয়েছে ইয়েস, হি ইজ এবল টু প্রোভাইড ইন্টারন্যাশনাল কোয়ালিটি এডুকেশন। তখনই কিন্তু আমি এনরোল করেছি। এটা হচ্ছে অ্যাবিলিটি। এরপরে যে জিনিসটা কাস্টমারদের মাথায় কাজ করবে সেটা হচ্ছে বেনিভলেন্স। অ্যাকচুয়ালি ডু ইউ কেয়ার, মানে কোনো ব্র্যান্ড তাদেরকে কেয়ার করে কি করে না, কাস্টমাররা কিন্তু দেখবে না যে আমার মতো হাজারটা কাস্টমার তার আছে এবং সে আমাকে কেয়ার করছে না, এটা কিন্তু মানবে না। সুতরাং আমরা কোনো ব্র্যান্ড বা কোম্পানি বা ব্যক্তি তার ক্লায়েন্টকে কতটুকু কেয়ার করছে এটাই হচ্ছে কাস্টমারের একমাত্র হেডেক। যে আমি একটা স্যার একটা ক্যাম্পেইন করছে, তো ওই ক্যাম্পেইনে আমি একটা কমেন্ট করছি, ওই কমেন্টে এগেইনস্টে আমি আসলে কোনো ফিডব্যাক পাচ্ছি কিনা, আমাকে কেয়ার করা হচ্ছে কিনা, এটা মাথায় থাকে। এটা আরেকটা ইনগ্রেডিয়েন্ট। এরপরে আমি রেখেছি ইন্টিগ্রিটি। আর ইন্টিগ্রিটিটা বাড়তে থাকে, আমার স্টিকনেস বাড়তে থাকবে ওই ব্র্যান্ডের প্রতি। তো এই তিনটা ইনগ্রেডিয়েন্ট যদি সুন্দরভাবে একেবারে অ্যাকুরেট রেশিও মেনটেন করে কোনো ব্র্যান্ড বা ব্যক্তি বা কোম্পানি চলে, তাহলে তার রিলেশনশিপ, কাস্টমারের সাথে রিলেশনশিপ বা কেমিস্ট্রিটা কিন্তু একটা অন্য জায়গায় যেতে পারে।
positive brand experience. Frequent brand communication leads your customer from awareness to action. Marketing can be used brand communication ডিজিটাল মার্কেটিং তো আসলে ভীষণ মানে এটা যে আসলে কি একটা অ্যাওয়ারনেস থেকে শুরু করে গ্রো করে ইন্টারেস্ট গ্রো করে তাদেরকে একদম অ্যাকশন নেওয়াতে বাধ্য করা যায়। ডিজিটাল মার্কেটিং এমন একটা জিনিস। Digital marketing can be used to create brand communication that customers perceive informative, entertaining, and interesting, as well as it builds interactive brand context, যেটা আগে বলেছি। মনে হয় নেটওয়ার্ক প্রবলেম নাকি? মনে হয় আপু নেটওয়ার্ক প্রবলেমের মধ্যে আছে। ওকে, আমরা ওটা নিয়ে আমি একটু মানে যেটা আর কি বুঝলাম আর কি, সেটা হচ্ছে যে মানে আপনারা কি বুঝতে পারছেন সেটা বলেন। খুব বেশি একটা কিছু আমরা তো কিছু বুঝতে পারলাম না। আচ্ছা আচ্ছা, মানে ইনডেপথ নাই তাই তো? মানে জিনিসটা মানে রিসার্চ পেপারে তো আমি দিয়েছিলাম যে আরো ইনডেপথ এখানে পড়ানো আছে আর কি। রিসার্চ পেপারটা কি আমরা আসলে পড়তে পারছি? পড়ি নাই তো ভাই। পড়েছিলাম কিছুটা। পড়েছেন? হ্যাঁ পড়েছি, কিন্তু মানে ওইটা ভালোভাবে নোট করা হয় না। আমার আজকে সারাদিন কারেন্ট ছিল না। আচ্ছা আচ্ছা, আমি পড়েছি। মিস দিনা, কিন্তু আমার একটা প্রজেক্ট চলতেছিল। আচ্ছা আচ্ছা, টাচই করতে পারিনি। আমি দুইটাই টাচ করছি, দুইটাই পড়েছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কে টাচ করছেন দেখি শুনি, কে টাচ করছেন? মানে আমি পড়ছি কিন্তু ওই যে এভাবে নোট করা হয় নাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাহবুবুল আলম। হ্যাঁ বুঝতে পারছি। কিন্তু প্রেজেন্টেশন বানাইছেন কে? মানে আমরা কি ডে বাই ডে প্রেজেন্টেশন দিকে খুব রিলাক্টেন্ট হচ্ছি নাকি? আর নাই অবশ্য বেশি, মানে টেকনিক্যাল ইয়েতেই প্রেজেন্টেশন হবে। আর হয়তো এরপর টেকনিক্যালি হবে। কালার সাইকোলজি আসলে সিম্পল একটা প্রেজেন্টেশন দিব আমরা। আর সেলস ফানেলটা নিয়ে তো এটা তো আপনাদের খুব কোর একটা জিনিস। সেলস ফানেল এটা নিয়ে কথাও বলবো এবং এটা নিয়ে মানে আপনাদেরও প্রেজেন্টেশন করতে হবে। কিন্তু আজকে তো এটা একটু চাইছিলাম যে আপনাদের কাছ থেকে জিনিসটা আসুক আর কি ফাইনালি। আচ্ছা, আর কেউ কি করেছেন প্রেজেন্টেশন? তাহলে তার কাছ থেকে শুনতাম। আর কেউ প্রেজেন্টেশন করেছেন? হ্যাঁ পলাশ ভাই। হ্যাঁ আমি ওই যে বাংলাদেশে যেটা আর কি, হ্যাঁ হ্যাঁ, ব্র্যাক ইউনিভার্সিটি। ব্র্যাক ইউনিভার্সিটি ওটাই করেছিলাম আর কি। আচ্ছা, ওটার কি প্রেজেন্টেশন করছেন? মানে যেটাই করেছেন সেটার কি কোনো মানে ইনসাইট আপনার আছে? ইনসাইট বলতে আমি 4টা পয়েন্ট আমি নোট করছি, মানে যে ল্যাগগুলো আর কি আমি পাইছি। বলেন শুনি, বা আপনি আমাদেরকে কিছু দেখাতে পারবেন? হ্যাঁ দেখাতে পারবো। একটু দেখান তাহলে দেখি। আমি স্ক্রিন শেয়ার করতে পারবো? অবশ্যই অবশ্যই। ওয়েলকাম assignment on 2 research paper, one local and one global.
আমি এখান থেকে স্টার্ট করি। He has prepared this report as a part of his BBA program with called internship. He did his internship at Control N Limited, a digital marketing agency, where he got to know about the local. সাউন্ড তো শুনতেছি না ভাইয়া। হ্যাঁ, এই রিসার্চ পেপারটা কিন্তু আপনারা সবাই পড়তে পারতেন, মানে এটা কিন্তু খুব ভালো রিসার্চ, মানে এক হিসেবে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে বিবিএ টা আমি পড়তাম। হ্যাঁ, বিবিএ এর এটা যদি পড়তেন আপনারা খুবই মানে অনেক সুন্দর করে ভাইয়া লিখছে, কিন্তু মানে আমি যে তৈরি করব আমি সুন্দর করে লিখতে পারতেছি না আর কি। ঠিক আছে, কিন্তু মানে আপনি বলেন, আমরা মানে শুনবো, সমস্যা নেই। ইভেন আমরা আজকে দরকার হলে পড়বো আর কি, ঠিক আছে। মানে এখানে অনেক কিছু আছে, কারণ এই ছেলেটা ইন্টার্নশিপে করছে, ঠিক আছে। ইন্টার্নশিপ করার কারণে আপনার হচ্ছে যে বেসিক্যালি ও কিছু ফাইন্ডিংস কিন্তু এখানে নিয়ে আসছে আর কি, ঠিক আছে। সুন্দর সুন্দর অ্যানসার পেয়েছে আর কি, দেখলাম আমরা। হ্যাঁ, অনেক চমৎকার ছিল, এজন্য কিন্তু জিনিসটা দেওয়া হয়েছে আপনাদেরকে। জি, এটা পড়ছি মোটামুটি, কিন্তু হ্যালো, বলেন। আসলে সরি, আমার যে বিদ্যুৎ চলে গিয়েছিল তো এইজন্য মোবাইল দিয়ে চালাচ্ছিলাম। আচ্ছা, এখন কি বিদ্যুৎ আসছে? এই মুহূর্তে আসছে এবং আমি তখনই স্ক্রিন শেয়ার করছি, বাট ওই এটা চেঞ্জ করে নিলাম আর কি। আচ্ছা, এখন তাহলে আপনি বলেন। হ্যাঁ, he was preparing this report. আপনি আমাদেরকে মানে বাংলায় বলেন, ঠিক আছে, তাহলে হবে। মানে এখানে আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে ওই ভদ্র লোক আর কি হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা এজেন্সিতে কাজ করছে ইন্টার্ন হিসেবে। জি জি জি, এটা হচ্ছে কন্ট্রোল এন লিমিটেড। কন্ট্রোল এন লিমিটেড হচ্ছে একটা এমার্জিং ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, এবং সে কমপ্লিট করছে ইন্টার্নশিপ ইন ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট, মানে ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে কাজ করছে অফ কন্ট্রোল এন। He worked with multiple brands like Fresh, Bragg Bank, Lanka Bangla Securities, Dhaka Public, Republic, Hallmark, Petlas Tires, Rancon Imports, and many more. Acha. He came to know how digital platform works in our country as well as how brands are being benefited by it. তারপরে হচ্ছে যে সে এই রিপোর্টটা প্রিপেয়ার করছে ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, এটার উপরে বেস করে আছে। তারপরে দেখি কি আসছে আপনার এখান থেকে। তিনি যে মেথোডলজি গুলো ব্যবহার করেছেন, এখানে হচ্ছে 25 জনকে সিলেকশন দিয়েছিলেন এই রিসার্চ করার জন্য। তার মধ্যে 14 জন ছিল মেল, 9 জন ছিল ফিমেল। আর এনাদের মধ্যে 15 জন ছিল হচ্ছে স্টুডেন্ট, 9 জন ছিলেন হচ্ছে সার্ভিস হোল্ডার, আর একজন ছিলেন এন্টারপ্রেনার। আর এখানে এক সেট প্রশ্নগুচ্ছ ব্যবহার করা হয়েছিল, যেখানে 22টা প্রশ্ন ছিল। আর 3 টাইপস অফ মানে রিসার্চ ডিজাইন করা হয়েছিল, সেটা হচ্ছে এক্সপ্লোরেটরি, ডেসক্রিপটিভ, ক্যাজুয়াল রিসার্চ। আর 2 টাইপস অফ কালেক্টিভ ডাটা ছিল, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা আর হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা। এইগুলো ইউজ করে তিনি মূলত রিসার্চটা কমপ্লিট করেছেন। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে তার মেথোডোলজি। হ্যাঁ, তারপরে কি আসছে? তারপরে তিনি এই রিসার্চ করার পর তিনি যে রিকমেন্ডেশন গুলো দিয়েছিলেন আর কি এই এর উপরে, রিসার্চ পেপারের উপরে, তা হচ্ছে the required time to respond to the request needs to be more promote. এখানে কি এটা বলছে যে the required time to respond to the queries needs to be more prompt, মানে এটা কি বলতেছে ব্যাপারটা এরকম, যেটা আমরাও ধরেন ফেস করি, যে ব্যাপারটা এরকম যে একটা ক্লায়েন্টকে প্রপোজাল দিতে takes a lot of time, ব্যাপারটা কি তাই? মানে এটা আরো প্রম্পট হওয়া উচিত, ব্যাপারটা কি তাই বলছে এখানে? হ্যাঁ, তাই বলছে এখানে। তারপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে কি brand should take more surveys on customer preference regarding the shared content of the brands,
মানে হচ্ছে যে কাস্টমার মানে সার্ভে করার কথা বলছে, তাই তো? যে মানে ব্র্যান্ডের সার্ভে করা উচিত যে কাস্টমার প্রেফারেন্স নিয়ে, যে যেগুলো আমরা কন্টেন্ট গুলো দেই। আচ্ছা ঠিক আছে, আমরা এই রিসার্চ পেপারটা ভালো করে আজকে স্টাডি করব সবাই মিলে, যেটা আপনারা করতে পারেন নাই, আমরা স্টাডি করব। তারপর ব্র্যান্ডস নিড টু হাইলাইট মোর অফ देयर ফ্যান্স। আচ্ছা এটা ভালো একটা কথা বলছে, ব্র্যান্ডস নিড টু হাইলাইট মোর অফ देयर ফ্যান্স। মানে এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে যে এখানে হাইলাইট করতে কেন বলতেছে মোর অফ देयर ফ্যান্স, কারণ আপনারা দেখবেন যে যারা আপনার পেজে লাইক দিয়েছে তারা তো আপনার পেজ সম্পর্কে জানে, সুতরাং মানে তাদেরকেও যদি আমরা মানে হাইলাইট করতে পারি। হাইলাইট বলতে এখানে বোঝাচ্ছে যে বিভিন্ন আমাদের যারা ওয়েল উইশার আছে তাদেরকে এখানে বিভিন্ন সময় হাইলাইট করার কথা আসলে বলা হচ্ছে। Top 3 fans of the month can be a strategy to engage more customer to the brand's page. এখানে উনি তিনজন ফ্যানকে টপ 3 ফ্যানকে আর কি মানে ইয়ে করার কথা বলতেছে। গিভিং রেটিং পয়েন্টস টু দ্য ফ্যানস ক্যান মোটিভেট ফ্যানস টু ইনক্রিজ देयर রেটিং পয়েন্টস। এটা একটু ডিফিকাল্ট মানে যদি পেজের ক্ষেত্রে হয়, বাট গ্রুপের ক্ষেত্রে মনে হয় কিছু কিছু চমৎকার জিনিস আছে। রেগুলার কুইজ কন্টেস্ট ক্যান বি ডান, মানে রেগুলার কুইজ কন্টেস্ট করা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, রিকমেন্ডেশন বুঝলাম। আর এরপরে কি আছে দেখি। আচ্ছা নাই, আচ্ছা ঠিক আছে, সরি একটা স্লাইড মিসিং হয়ে গেছে, আমি যেটা আর কি কোনো সমস্যা নেই, কিন্তু আপনার এখানে মানে অন্য কেউ কি কিছু করেছেন, মানে কোনো কিছু কি করা হয়েছে আর কি? না হলে আমরা এটা স্টাডি করা শুরু করব সবাই মিলে। অন্য কি কারো স্টাডি করা হয়েছে? না বলবো, আমি চারটা জিনিস এখান থেকে খুঁজে বের করছি আর কি। সেটা হচ্ছে মাত্র 22টা প্রশ্ন ছিল, হ্যাঁ, যেখানে ব্র্যান্ড রিলেটেড প্রশ্নগুলো আসলে খুব একটা ছিল না। যেমন কোন ধরনের ব্র্যান্ডের জন্য কোন ধরনের মার্কেটিং করা যেতে পারে, এই ধরনের কোনো প্রশ্ন এখানে ছিল না। হ্যাঁ, আবার মাত্র 25 জনকে এখানে প্রশ্ন মানে না এটা ঠিক আছে। আপনার এখানে এই রিসার্চ পেপারে আমি আপনাকে বলি, শুনেন এখানে যেটা হয়েছে, ও একটা মানে এখানে কিছু ডেটা ও নিয়ে আসছে, আমি দেখছি অলরেডি ডেটাগুলো, মানে এটার কিছু মানে ও ভিজুয়ালাইজ করে যে এখানে কিছু ডেটা ও প্রশ্নগুলো কি কি করছে সেগুলো আর কি মানে সেগুলো হচ্ছে জাস্ট বিহেভিয়ারাল আর কি টাইপ, ঠিক আছে, যে সে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে। হ্যাঁ, এখানে ধরেন আমি দেখাই আপনাদেরকে, একটা সেকেন্ড আমি একটু জাস্ট স্ক্রিনটা শেয়ার করি। স্টপ করে দিব? আমি স্টপ করে দিয়েছি অলরেডি। ওকে, থ্যাংক ইউ। ও যে প্রশ্নগুলো করছে সেটা হচ্ছে এরকম, মানে যে ডেটা অ্যানালাইসিস করছে, ডেটা অ্যানালাইসিসের মধ্যে ওর যে আপনার রেসপন্ডেন্ট তাদেরকে নিয়ে ও একটা আপনার মানে ইয়ে করছে, পাই চার্ট করছে। তো এটা আপনার হচ্ছে যে জেন্ডার, এজ, অকুপেশন, একটা জাস্ট ডেমোগ্রাফিক্যাল মানে ইয়ে, মানে ও যেগুলোকে আর কি পছন্দ, মানে ওর যে ইয়ে হাউ মাচ টাইম ডু ইউ স্পেন্ড, কতক্ষণ সময় ব্যয় করে। 25 জন নিয়ে আসলে এই রিসার্চটা আসলে মানে এই ডেটাগুলো আসলে অত বেশি ভ্যালিডেশন দেয় না আর কি, মানে আমার হিসেবে আর কি, ঠিক আছে। ডু ইউ ফলো ব্র্যান্ডস অন সোশ্যাল মিডিয়া অর এনি আদার ডিজিটাল মিডিয়া, বলছে ঠিক আছে সবাই ফলো করে। আচ্ছা তারপরে হচ্ছে যে why do you follow brands on social media, কেন মানে সোশ্যাল মিডিয়াতে সে ব্র্যান্ড গুলো ফলো করে? টু গেট আপডেটস রিগার্ডিং অফার, আচ্ছা ফর টু স্টাডি আপ টু ডেট অ্যাবাউট নিউ প্রোডাক্ট লঞ্চিং, আচ্ছা টু আস্ক কোয়েরিজ এন্ড গিভ ফিডব্যাক। এখানে ওর যে মানে স্টাডি বের হয়ে আসছে সেটা হচ্ছে যে নতুন প্রোডাক্ট লঞ্চিং নিয়ে মানে মানুষের ইয়েটা বেশি থাকে আর কি, মানে আপনার হচ্ছে যে কি বলে এটাকে মানে যেখানে 40% of them follow brands to stay up to date about new product launching, নতুন প্রোডাক্ট লঞ্চিং নিয়েই হচ্ছে যে মানে ইন্টারেস্টে থাকে আর কি, সেটাও দেখানোর চেষ্টা করছে। তারপরে বলতেছে যে এখানে ও রেসপন্ড করে কিনা, মানে যারা আপনার হচ্ছে যে আচ্ছা তারা রেসপন্ড করে কিনা সেটার একটা স্টাডি এখানে দেয়া আছে। হ্যাঁ, তারপরে if yes do you expect them to reply to your query, আচ্ছা ঠিক আছে, এটা বলছে যে সব মানে 84% রিপ্লাই করে। তারপরে হচ্ছে যে মানে এই ধরনের কিছু রিসার্চ ফাইন্ডিংস এখানে দেয়া আছে। ডিড এনি ব্র্যান্ড এভার হাইলাইট ইউ অর ইওর ফ্রেন্ডস অন देयर সোশ্যাল মিডিয়া পেজ,
সো এখানেও দেখাইছে যে নো, এখানে মানে হাইলাইট করেনি, যার কারণে মানে এটা একটা ইয়েতে বলছে, মানে রিকমেন্ডেশনেও কিন্তু বলছে যে ফ্যানদেরকে হাইলাইট করা একটা গুড স্ট্র্যাটেজি আর কি। তার মানে একটা জিনিস হচ্ছে কি দেখেন, সেটা হচ্ছে যে আপনাদেরকেও মানে ডে বাই ডে আসলে একটু রিসার্চ করতে হবে আর কি, ঠিক আছে? মানে যখন আপনি একটা ব্র্যান্ড নিয়ে কাজ করবেন, একটা রিসার্চ কেমন হয় সেটাও কিন্তু মানে জানা হলো আর কি আমাদের একটু, যে আসলে মানে জাস্ট কোয়েশ্চেনিয়ার তৈরি করে সেখান থেকে আমি যদি কিছু ফাইন্ডিংস আনতে পারি, এটাই আর কি। আচ্ছা, তারপরে আর কি আছে দেখি একটু। হোয়াট ইজ দ্য অ্যাটিটিউড অফ কোয়েরি ম্যানেজমেন্ট টিম? আচ্ছা, সবাই বলছে ফ্রেন্ডলি, 76% বলছে ফ্রেন্ডলি এন্ড পজিটিভ, কিছু রুড আছে, কিছু অ্যাভারেজ আছে। মানে কোয়েরি ম্যানেজমেন্ট টিম যারা আছে তারা কেমন বিহেভ করে সেটার একটা ফ্যাক্টর আছে। হোয়াট টাইপ অফ কন্টেন্ট ডু ইউ লাইক টু সি অন ডিজিটাল মিডিয়া? ডিজিটাল মিডিয়াতে কি কন্টেন্ট দেখতে চায়? এখানে আপনার 48% এর, এখানে ওর যে মানে টার্গেট পিপলদেরকে নিয়ে বা ওর যে স্যাম্পল সাইজ নিয়ে রিসার্চ করছে, স্যাম্পলদেরকে নিয়ে রিসার্চ করছে, সেখানে আসছে প্রোডাক্ট অর সার্ভিস রিলেটেড। তারা প্রোডাক্ট আর সার্ভিস, নতুন প্রোডাক্ট বা সার্ভিস আসলে সেটা থেকে সেই ধরনের কন্টেন্টকেই বেশি ইয়ে করছে। ফানি কন্টেন্ট 16%, বাট আমার কাছে মনে হয় যে মানুষ একটু ফান টান চায়। আর এনগেজিং কন্টেন্ট, এটাও কিন্তু একটা ভালো জায়গা, মানে এনগেজিং কন্টেন্ট মানে ধরেন মানে এনগেজ করানো আর কি, যে কাস্টমারদের আপনার মানে বিভিন্ন ভাবে এনগেজ করানো, যাতে তারা কমেন্টস করে, এই ধরনের কিছু বিষয়, মানে এই ধরনের মানে কন্টেন্ট গুলো মানে প্রায়োরিটির কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে? কন্টেস্টের বিষয়ে এখানে বলছে যে ও কোনো কন্টেস্টে পার্টিসিপেট করছে কিনা। তো ওকে ফাইন, এখানে একটা ফাইন্ডিংস আসছে। ডু ইউ থিঙ্ক দ্যাট এভরি ব্র্যান্ড শুড নাও ফোকাস অন প্রমোটিং देयर বিজনেস অনলাইন রাদার দ্যান অফলাইন? এটা তো একটা কোশ্চেন। আচ্ছা, কাস্টমার থ্রু ডিজিটাল মিডিয়া, এটা কোশ্চেন। ডু ব্র্যান্ডস অ্যাক্ট আপন দ্য ফিডব্যাক দে গেট অনলাইন ফ্রম কাস্টমার? আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, 72% বলছে যে আচ্ছা ঠিক আছে, এটা মানে ব্র্যান্ডরা আসলে আমাদের ফিডব্যাকের উপরে অ্যাক্ট করে আর কি। ডু ব্র্যান্ডস অফার সার্ভিস রিকভারি ইফ দে গেট এনি কমপ্লেইন্ট ফ্রম দ্য কাস্টমার? ওকে ফাইন। সো এই ধরনের কিছু বিষয়ও এখানে বলছে, কিন্তু আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে আপনারা খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এখানে আপনার কিছু ফিগার দিছে, যেমন আপনার এখানে আপনার একটা সেকেন্ড গেল। এই দেখেন, এই যে জব রেসপন্সিবিলিটিজ অফ ইন্টার্ন, মানে ওরা কিভাবে কাজ করছে দেখেন। দ্য জব দ্যাট আই ওয়াজ অফার্ড এট কন্ট্রোল এন্ড লিমিটেড ওয়াজ দ্য পজিশন অফ ভিজুয়ালাইজার ইন দ্য ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট। ইট ওয়াজ এ 6 months long internship program. I had to work with my team as well as strategy and client servicing department. So strategy এবং client servicing ডিপার্টমেন্টের সাথে তাকে কাজ করতে হয়েছিল। Like the team members, I also had to work 5 days a week. On the job training were provided, and I attended a special workshop which was GNR on Google AdWords and Analytics under the supervision of the operation manager of control. And at the end of the day, I used to check. আচ্ছা, some of brainstorming দেখেন, এখানে একটা জিনিস কি যে ব্রেইনস্টর্মিংটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট ডিজিটাল মার্কেটিং এর। এখানে বলতেছে যে দেখেন, অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি কন্ট্রোল এন্ড আওয়ার মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক here was to do brainstorming to generate exceptional post, contest and campaign ideas for different clients. So এটা কিন্তু মানে brainstorming একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট অফ আপনার মানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এবং এখানে আপনার কোন একটা আইডিয়া জেনারেট করার জন্য, মানে আপনার যেমন ধরেন যে মানে স্টিল আমরাও অনেক কাজ করছি আর কি আইডিয়া জেনারেশনে, কিন্তু এখানে প্রচুর ব্রেইনস্টর্মিং করতে হয়, অনেক স্টাডি করতে হয়। যেমন আজকে ধরেন আমি আপনাদেরকে একটা জিনিস বলি, যেমন আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কিনা জানি না, এই যে এখানে আমরা একটা মানে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যে হবেন নাকি মাস্টার, এরকম একটা ক্যাম্পেইন আমরা আনতেছি আর কি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কম্পোজিশন এখনো ঠিক হয়নি, এটা কম্পোজিশন আরো কাজ বাকি আছে, এটা করতেছে। এইটার উপরে বেস করে আমরা দেখেন আমরা আরেকটা ক্যাম্পেইন ডিজাইন করতেছি। সেই ক্যাম্পেইনটা হচ্ছে যে আপনার মানে ধরেন একটা এখানে আমি দেখাই আপনাদেরকে, সেই ক্যাম্পেইনটা হচ্ছে এরকম, মানে আইডিয়াটা কিভাবে জেনারেট হয় দেখেন, মানে ব্রেইনস্টর্মিং করলে আইডিয়াটা কিভাবে আমরা জেনারেট করি। ধরেন আমরা
সকালবেলা আলোচনা করছিলাম যে আমরা একটা ফেইথ ওভারসিজ লিমিটেড একটা ক্লায়েন্ট আছে আমাদের। সব কাজ যদি আমরা তাদের করি না, এরা একটা আপনার বেসিক্যালি বিদেশি স্টুডেন্ট পাঠায়, তো এদের সব কাজ যে আমাদেরকে দিয়ে করায় তা না। যখন কোনো একটা কাজ আমাদেরকে দেয় আমরা চেষ্টা করি আমাদের মেথোডোলজি অনুযায়ী করে দেয়া। আমরা একটা ক্যাম্পেইন ডিজাইন করার চেষ্টা করছি এবং আমরা একটা আপনার হচ্ছে যে এটাকে বলে ব্র্যান্ড মাস্কট। আপনারা জানেন যে ব্র্যান্ড মাস্কটকে আমরা অনেক প্রেফারেন্স দিই বিভিন্ন সময়, কারণ এটা আপনার একটা এরকম একটা জিনিস আমরা চিন্তা করতেছিলাম। আউল মানে এখানে পেঁচা একটা এমনি বুদ্ধিমান একটা প্রাণী এবং যেহেতু এটা এডুকেশনের সাথে কানেক্টেড, তো আমরা এই ধরনের একটা জিনিস মানে এই ধরনের এটার সাথে রিলেটেড করে একটা ক্যাম্পেইন ডিজাইন করতেছি বেসিক্যালি। কেমন? এটা হয়ে গেলে আমরা আপনাদেরকে দেখাবো। তো এই ব্রেনস্টর্মিংটা কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং এর আপনার এই যে যেটাকে আমরা বলছিলাম যে আপনার হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এজেন্সির একটা বড় কাজ হচ্ছে কিন্তু ব্রেনস্টর্মিং করা। আচ্ছা, এখানে দেখেন besides we had to brainstorm for the pitch where we had to compete with other agencies to get clients. দেখেন আপনি যখন এই যে বড় বড় ক্লায়েন্ট পেতে যাবেন, ধরেন গ্রামীণ ফোন বলেন বা ভালো ভালো ক্লায়েন্ট কিন্তু পিচিং এ ডাকে মানে, এবং পিচিং এর জন্য কিন্তু আপনার আগে থেকে আমরা খুব কম পার্টিসিপেট করেছি এখন পর্যন্ত পিচিং এ। ইনফ্যাক্ট বলতে গেলে এভাবে পার্টিসিপেট করি নাই, কারণ বিষয়টা হচ্ছে যে আমাদের ওই 20 জন বা 30 জনের টিম নাই, এখন পিচ করার জন্য একটা টিমই লাগে আলাদা। এই জন্য আমরা খুব একটা, আর আমরা কন্টেন্ট এজেন্সি না, তো আমরা হচ্ছে যে যেহেতু আমাদের স্ট্রেংথ হচ্ছে এইখানে মানে অ্যানালিটিক্স বা এইগুলোতে, সুতরাং আমরা পিচিং এর থেকে আমাদের ফুল ক্লায়েন্টরাই আমরা বেশি প্রেফার করি এই মুহূর্তে। আর আমাদের ওই পরিমাণ ফান্ডিংও নাই যে আমরা একটা আলাদা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিম আমরা তৈরি করব যারা পিচিং এর জন্য মানে কন্টেন্ট রেডি করবে। কিন্তু আপনারা আইডিয়া নেন যে এটা একটা পার্ট। আচ্ছা, since I was in creative team I had to provide unique ideas to the team. For instance, I gave ideas for few mock-up creative posts for Lanka Bangla Securities. Lanka Bangla Securities এর জন্য এই ভদ্রলোক কিছু মানে আপনার হচ্ছে যে mock-up creative post দিয়েছিল। We got creative brief from Lanka Bangla. They wanted to motivate people to invest in stock market and build a good relationship with the customers so that they can rely on Lanka Bangla. এটা হচ্ছে ক্লায়েন্টের ব্রিফ। তারা কি চেয়েছিল? তারা পিপলকে মোটিভেট করতে চেয়েছিল যে কোথায় ইনভেস্ট করার জন্য, ইনভেস্ট করবে স্টক মার্কেটের জন্য। আচ্ছা, eventually they linked our creative and we were able to get them as our client. It was a happy moment for me when the team appreciated my effort. Besides, I proposed an idea where I chose top 3 fans based on their engagement on Facebook page of Lanka Bangla with the help of our analytics software. আচ্ছা, যাই হোক, Lanka Bangla liked the idea and gave us permission to execute it. We rewarded the winner with Market Pulse magazine along with 3 months subscription of the magazine. 2 mock-up posts that I brainstormed for the pitch are shown below. ও পিচ করার জন্য দেখেন মানে ও কিন্তু কিছু মক-আপ আইডিয়া জেনারেট করছে। আচ্ছা, এখানে কি বলছে, মক-আপ পোস্ট ফর লঙ্কা বাংলা মানে লঙ্কা বাংলার জন্য মানে আইডিয়া কি জেনারেট করছে এখানে দেখি আমরা একটু বড় করি। If opportunity does not knock, build a door. ঠিক আছে, যে একটা মানুষ মানে ও বলতেছে যে যদি মানে অপরচুনিটি মানে যদি তোমার ডোর নক না করে তাহলে তুমি একটা, আর এখানে লঙ্কা বাংলা ট্রেড এক্সপ্রেস এর ক্লায়েন্ট ডিসকভার। আচ্ছা, মানে হচ্ছে যে আপনার এই যে টাকার গাছে সে হচ্ছে মই দিয়ে উঠে যাবে, এটা একটা আইডিয়া। এখানে দেখেন এটা দেখাইছে। তারপর আছে মিটিং উইথ ক্লায়েন্টস। I was part of several meetings where my responsibility was to take feedbacks as well as new creative brief from the clients. আচ্ছা, আমি আপনাদেরকে একটা কেস দেখাই। এখানে আমি একটা কেস দেখাবো আপনাদেরকে, একটা সেকেন্ড। এখানে আপনার একটা সেকেন্ড, আমি আপনাদেরকে আরেকটা পিচিং এর ডকুমেন্ট এখানে দেখাইতে চাই। যে আমরা যখন মানে এই যে ধরুন আমরা যখন গ্রিনাডিকের কাজটা নেই, আপনারা দেখছেন হয়তো গ্রিনাডিকের কাজ যখন আমরা নেই মানে এই ইন্টার্নশিপের রিপোর্টের উপরে বেস করে আমি আসলে যে মানে কথাগুলো বলছি। গ্রিনাডিকের কাজ যখন আমরা নেই তখন আমরা একটা মানে আমাদেরকে পিচ করতে হয়েছিল যে আমরা এই কাজটা কিভাবে এক্সিকিউট করব। আমরা যেটা করেছিলাম যে এখানে আপনার আমরা তাদেরকে কিছু কন্টেন্টের আইডিয়া দিয়েছিলাম। যেমন এখানে আপনার মানে ধরেন যে
মানে আইডিয়া গুলো কিরকম ছিল দেখেন, গ্রিন টু সি, গ্রিন টু ব্রেথ, গ্রিন টু লিভ, ওয়্যার হ্যাপিনেস বিনিথ। এটা একটা স্ট্যাটিক ভিজুয়ালের আইডিয়া আমরা তাদেরকে দিয়েছিলাম। তারপরে হচ্ছে যে আরেকটা স্ট্যাটিক ভিজুয়ালের আইডিয়া আমরা দিয়েছিলাম হচ্ছে এরকম। হ্যাঁ, পিচিং হচ্ছে যে আপনি যখন একটা ক্লায়েন্টের কাজ পেতে যান, মানে তখন তার আগে আপনাকে একটা মানে প্রপোজালের মতো, প্রপোজাল না ঠিক, এটা পিচ করা, মানে আপনার আইডিয়া ঠিক আছে কিনা, মানে আপনি রাইট ট্র্যাকে কাজ করবেন কিনা সেটা মানে ক্লায়েন্টকে আগে থেকে জানানো। সো এখানে ধরেন আমরা কাইন্ড অফ মানে ডেমনস্ট্রেশন। এক্স্যাক্টলি, ডেমনস্ট্রেশন, যে আমি এটা করতে চাই আর কি, ঠিক আছে, বা তুমি যদি আমাকে কাজটা দাও তাহলে আমি এই ধরনের জিনিস তোমাকে দিব। এটা কি হচ্ছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, ইওআই? এক্সপ্রেশন অফ ইন্টারেস্টটা হচ্ছে মানে আপনি যদি সরকারি ভাষায় চিন্তা করেন, এক্সপ্রেশন অফ ইন্টারেস্টটা কিন্তু এক্সপ্রেশন আমরা ইওআই বলি এই ধরনের প্রপোজালের আগের যে পাঠানো হয়, এটা কি ইওআই বলি? আচ্ছা, হ্যাঁ, মানে প্রপোজাল মানে ইওআই হচ্ছে যে আপনার আমাদের এই অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে মানে হচ্ছে যে আপনার সরকারি কাজে ইওআই হয়, বুঝছেন? যে ইওআই দিলাম মানে আপনার ইন্টারেস্ট শো করলাম, আমার কোম্পানি প্রোফাইল দিলাম, আমাকে শর্টলিস্ট করলো, শর্টলিস্ট করার পর আমরা প্রপোজাল দিলাম। কিন্তু আপনার কর্পোরেটের ক্ষেত্রে হচ্ছে পিচিং এ ডাকে। কারণ 5টা অর্গানাইজেশন আছে, 5টা অর্গানাইজেশনকে তারা ডাকতেছে যে ঠিক আছে তোমরা তোমাদের মানে ইয়ে দাও, মানে পিচ করো, তোমাদের কি আইডিয়া আছে, আমাদের এই হচ্ছে সমস্যা, তোমাদের আইডিয়া গুলো দাও তোমরা। তখন হচ্ছে এই ধরনের পিচিং করতে হয়। আমি সেটাই দেখাচ্ছি আর কি, মানে এটাই হচ্ছে ব্রেনস্টর্মিংটা এই লেভেলে আসলে আমরা করে তারপর আমরা কিছু এখানে আপনার যেমন আমাদের জীবন চলার পথে, আচ্ছা স্বপ্ন পূরণ হোক গ্রিনাডিকের সাথে, এটার ক্যাপশন কি হবে আমরা এইভাবে লিখে দিছিলাম, যদিও এত ডিটেইলে ক্লায়েন্টের মানে সাধারণত অর্গানাইজেশন গুলো দেয় না। দেওয়ার কথা হচ্ছে যে এরকম ভিজুয়ালের আইডিয়া দেয় তারা, যে এই ধরনের ভিজুয়াল হইতে পারে আর কি, কন্টেন্টের আইডিয়া দেয় বেসিক্যালি, ঠিক আছে। এই যে 2 মকআপ পোস্ট, যেমন উনি আর কি দুটো মকআপ পোস্টের আইডিয়া দিচ্ছে লঙ্কা বাংলা সিকিউরিটিস। আচ্ছা, মিটিং উইথ ক্লায়েন্টস, ভিজুয়ালাইজেশন, as my position was visualizer, I had to contribute to a lot of contents, how the content or the final product would assisting designer to execute my visual. I had to sketch the visual idea and give it to a designer. I learned how to design while working there as intern. Some of my visualized contents are as below. Bangladesh Cancer Aid Foundation এর আপনার হচ্ছে যে এখানে ও একটা আইডিয়া দিছে, কেয়ার হোপ স্ট্রেংথ, অফিশিয়াল লোগো বাংলাদেশ ক্যান্সার এইড ফাউন্ডেশন, এই ধরনের কিছু আইডিয়াও দিছে। কারণ আপনার ব্র্যাক ব্যাংকের জন্য একটা ও ইয়ে দিছে, নিয়ম উল্টান ভাগ্য পাল্টান, দেখেন এখানে উল্টাই দিছে, নিয়ম উল্টান ভাগ্য পাল্টান, এটা কিন্তু একটা আইডিয়া, ক্যাম্পেইন আইডিয়া, ঠিক আছে, যে উল্টাই দিছে টাকা পড়তেছে উল্টা। আচ্ছা, কি হচ্ছে দেখি, আপনার বাড়িওয়ালার হোম লোন কেন আপনি পরিশোধ করছেন যখন আপনি আপনার নিজের জন্যই করতে পারেন সহজে, ঠিক আছে। এটা একটা কিন্তু আইডিয়া আর কি, ঠিক আছে। তারপরে এখানে কি বলছে যে আপনার রেগুলার ফেসবুক পোস্ট ফর এইচপি সলিউশন, why should the sun do all the work, এটা একটা আইডিয়া দিছে। লঙ্কা বাংলা সিকিউরিটি that is getting misled by euphoria, investing obstacle to conquer, আচ্ছা এটা রেগুলার ফেসবুক পোস্টের জন্য এটা কি দিছে যে স্টক ট্রেডিং এট ইওর ফিঙ্গার টিপস, একটা মোবাইল অ্যাপ থেকে টাকা মানে ইয়ার মতো টাকা বের হচ্ছে। এই আইডিয়া গুলো আপনার হচ্ছে যে আমাদেরও আর কি ধরে যে এটা কিন্তু অ্যাডভার্টাইজিং ইভেন্ট ইন বণিক বার্তা পত্রিকার জন্য আর কি সে এই আইডিয়াটা দিচ্ছে, যাই হোক। আচ্ছা, তারপরে এখানে দেখেন এফিশিয়েন্ট মার্কেট হাইপোথেসিস, রেগুলার ফেসবুক পোস্ট ফর লঙ্কা বাংলা, আছে I can hear full step, we will take him by surprise. So আমাদেরকে আসলে অনেক বিজ্ঞাপন পড়তে হবে, মানে বিজ্ঞাপন দেখতে হবে, বিজ্ঞাপন না দেখলে আসলে মানে এরকম আইডিয়া জেনারেট করাটা যথেষ্ট ডিফিকাল্ট, সো প্রচুর রিসার্চ করতে হয়। আচ্ছা, তারপরে ও যেমন অ্যাসিস্টিং ওয়েব ডেভেলপারকে অ্যাসিস্ট করছে, সেটার একটা জিনিস এখানে ও বলছে যে ও ওয়েব ডেভেলপারকে অ্যাসিস্ট করছে, কারণ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার মানে ডিজাইনারের সাথে কাজ করতে হবে, আপনার ওয়েব ডেভেলপারের সাথে কাজ করতে হবে, অ্যাপ ডেভেলপারের সাথে কাজ করতে হবে। আর্ট ডিরেকশন, taking photographs of models and using those photos as content is a regular part of digital marketing agency. As I was a visualizer, I did some art direction, ঠিক আছে। মানে এখানে আপনার আর্ট ডিরেকশনটা হচ্ছে যে মানে আর্ট ডিরেক্টর একটা পোস্ট থাকে আর কি, ঠিক আছে, যে আসলে বেসিক্যালি কারণ আপনার আর্ট ডিরেকশনটা কি রকম যে মানে
এই যে যেমন এখানে আপনার যে ছবিগুলো বসাইছে মানে কোন কোন ডিরেকশনে কোনটা যাবে, হ্যাঁ এইগুলো কিন্তু আসলে আর্ট ডিরেক্টরের কাজ। তারপরে হচ্ছে যে এখানে আরো এগুলো অনেকগুলো ও দিছে আর কি বেসিক্যালি। এগুলো আসলে মানে পড়তে দিয়েছিলাম এই জন্য যে মানে এখানে যেমন অর্গানাইজেশনাল ওভারভিউ, ঠিক আছে, অর্গানাইজেশনাল ওভারভিউ বলতে বলতেছে যে অর্গানাইজেশনটা কিভাবে মানে কাজ করছে, সার্ভিস কি কি আছে, ব্র্যান্ড স্ট্র্যাটেজি, ইনহাউস ফটোগ্রাফি, অ্যাপ ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিজুয়াল ডিজাইন। অর্গানাইজেশনাল হায়ারার্কি কি আছে, চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, ক্রিয়েটিভ ডিরেক্টর, অ্যাসোসিয়েট আর্ট ডিরেক্টর, ক্রিয়েটিভ কনসালটেন্ট, অপারেশন স্ট্র্যাটেজি ম্যানেজার, সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ, সিনিয়র ওয়েব ডেভেলপার। এখানে আবার কি আছে, ভিজুয়ালাইজার, কন্টেন্ট ক্রিয়েটর, গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডিজাইনার। এটা হচ্ছে যে মানে এটা হচ্ছে যে আপনার মানে ওর অর্গানাইজেশনাল হায়ারার্কি। ওয়ার্কিং সাইকেল অফ কন্টেন্ট আছে। এখানে কি বলতেছে দেখেন, প্ল্যানিং এন্ড ক্রিয়েটিং নিউ ক্যাম্পেইন, মিটিং উইথ ক্লায়েন্টস, এখান থেকে যায় হচ্ছে সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ আছে, এখান থেকে শুরু হয়েছে। সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ মিটস with the client and get what they need. Visualizer কাজ কি, visualize ads and photographs, shoot photos, designers design content, creator create content. তারপরে takes approval from clients, client কাছ থেকে approval নেয়, get approved and ads are ready for work. এরপরে আবার এখানে যা planning and creating new campaign, meeting with clients, এটা একটা সাইকেলে ঘুরতে থাকে ওয়ার্ক ফ্লো। is developed from my studying মানে ওর ওয়ার্কফ্লো ও তৈরি করছে, এদের সাথে কাজ করছে। তারপরে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং নিয়েও কিছু ছোট ছোট জিনিসপত্র দিয়েছে। তারপরে হচ্ছে যে লিটারেচার রিভিউ করছে কি দেখেন, ইফেক্টিভনেস অফ ডিজিটাল মার্কেটিং এন্ড ইন চ্যালেঞ্জিং এজ এন্ড এম্পিরিক্যাল স্টাডি। আচ্ছা এটা একটা আর্টিকেল, মানে এটা আরেকটা মানে আপনার থিসিস পেপার, এটাও পড়ছে আর কি। তারপরে হচ্ছে যে ইফেক্টস অফ ডিজিটাল মার্কেটিং অন কাস্টমার রিলেশনশিপ, মার্কো, আচ্ছা এটা আপনাদেরকে দেওয়া হয়েছে, এটাও পড়ছে। ইউজিং সোশ্যাল মিডিয়া টু, আচ্ছা লয়্যালটি অ্যাজ ব্র্যান্ড, সোশ্যাল মিডিয়া অ্যাজ এ নিউ এনগেজিং চ্যানেল, দ্য রোল অফ ডিজিটাল ব্র্যান্ডিং অন কনজিউমার রিটেনশন, ইভালুয়েটিং ইউজেস অফ সোশ্যাল মিডিয়া ইন বাংলাদেশ। এটা একটা মানে আরেকটা স্টাডি করছে, ও আরো কিছু কিছু স্টাডি করছে আর কি। সো এটা পড়ার জন্য দিয়েছিলাম রিসার্চ। এবার হচ্ছে যে ওর যে রিসার্চ মেথোডোলজি গুলো আছে সেগুলো নিয়ে আসলে মানে আপনার হচ্ছে যে বা ডেটা অ্যানালাইসিস গুলো নিয়ে ও এখানে মানে দিচ্ছে। এটা ছিল বেসিক্যালি আপনার ব্র্যাক ইউনিভার্সিটির যে ছেলেটা করছে। এটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমার মনে হয় যে ইউ হ্যাভ গট সাম আইডিয়া অ্যাবাউট যে আমাদের মার্কেটিং কমিউনিকেশন বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি গুলোতে আসলে কি কি ধরনের জিনিস থাকে সেটা আসলে এখানে বলার চেষ্টা করছে, এই আর কি। সো এটা কি আমরা একটু বুঝতে পারছি বা এটা কি আমাদের একটা আইডিয়া হয়েছে মানে যে আসলে জিনিসটা কি? আমি বলবো যে আপনারা মানে আজকে ক্লাস মানে আমি আর হয়তো 2-5 মিনিট নিয়ে আজকে ছেড়ে দিব, কারণ আপনারা এটা আবার পড়বেন মানে নেক্সট দিন নট নেসেসারিলি যে আপনার এটা মানে করতে হবে। মানে আজকে তো অনেকে প্রেজেন্টেশন জমা দেন নাই, সো প্রেজেন্টেশনটা একটু জমা দিয়ে দিতে হবে। আর আজকে আমরা নতুন একটা জিনিস আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, এটা মাস্ট আপনারা করবেন। এটা এখন থেকে আমরা টেকনিক্যাল জিনিসে চলে গেলাম। টেকনিক্যাল মানে ডিজিটাল মার্কেটিং এর কোর আমরা চলে যাবো। এতদিন আমরা মোটামুটি ব্র্যান্ড বা মানে মার্কেটিং এজেন্সি কিভাবে কাজ করে, ব্র্যান্ড কিভাবে হয় বা মানে ব্র্যান্ডিং এর বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। ক্যাম্পেইন ডিজাইন নিয়ে কিছু কিছু আলোচনা হয়েছে। ওভার টাইমে আপনারা এটা আরো ভালো আইডিয়া জেনারেট করতে পারবেন। এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা নেক্সট দিন আমাদেরকে যে প্রেজেন্টেশনটা দিবেন সেটা হচ্ছে যে সেলস ফানেল ইন ডিজিটাল মার্কেটিং। তো জিনিসটা হচ্ছে দেখেন যে সেলস ফানেল ইন ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি অনেক কন্টেন্ট পাবেন। সো আমি বলবো যে আপনারা একটু স্টাডি করেন কন্টেন্ট নিয়ে, সেলস ফানেলটা আসলে কি এবং এটাকে কিভাবে কাজে লাগানো যায় এটা নিয়ে আমরা নেক্সট দিন আসলে মানে এটা একদমই পিওর আপনার হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর এখন আমরা চলে যাবো আর কি। ঠিক আছে, পিওর ডিজিটাল মার্কেটিং যে সেলস ফানেল কিভাবে কাজ করে সেটা নিয়ে আপনারা স্টাডি করবেন এবং নেক্সট দিন আমরা এটা নিয়ে মানে আলোচনা করবো আর কি। ঠিক আছে।
আজকে যেহেতু আপনারা প্রেজেন্টেশন করেননি, আমরা আজকে আর মানে ক্লাস লেন্দি করব না। সো এখানে সেলস ফানেল কিভাবে কাজ করে নেক্সট দিন কাইন্ডলি আপনারা সবাই এটা মানে স্টাডি করে আসতে হবে। সেলস ফানেল জিনিসটা কি, কিভাবে কাজ করছে, আমরা কিভাবে জিনিসটা বলেন স্যার বলছি যে আমরা সেলস ফানেল নিয়ে লিখবো। এখন বলছি যে আজকে যেহেতু ক্লাসটা শর্ট করা হয়েছে, আপনি যদি সেলস ফানেলের উপরে একটু লেকচার দিয়ে দিতেন তাহলে খুব সুবিধা হতো। আচ্ছা ওকে ফাইন। বিষয়টা হচ্ছে ফানেল নিয়ে আপনাদের সাথে আগেও কিছু কথা হয়েছে আসলে। হ্যাঁ, যে ফানেল হচ্ছে কি যে ধরেন মানে মানে আমরা আমাদের যদি টার্টলস এর কথা চিন্তা করেন, খুবই স্মল একটা ফানেল, আমরা মানে সিম্পল ফানেল। পৃথিবীতে অনেক কমপ্লিকেটেড ফানেল আছে। তো ঘটনা হচ্ছে যে আপনার মানে সেলস ফানেলটা জিনিসটা কি আসলে? সেলস ফানেল হচ্ছে যে আপনার, আমি যদি একদম মানে জিনিসটা খুব সিম্পল ওয়েতে বলি, সেটা হচ্ছে যে এখানে দেখেন যে মানে সারা পৃথিবীর মার্কেটাররাই বলতেছে যে আমাদেরকে যেটা দেখা যাচ্ছে না। হ্যাঁ আমি দেখাচ্ছি। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে দেখেন, এবার দেখা যাচ্ছে? জি এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। সারা পৃথিবীর মার্কেটাররাই বলতেছে যে আপনি যে কোনো জিনিস বেচতে গেলে আপনাকে আসলে মানে কি করতে হবে, আপনাকে একটা মানে এরকম একটা ফানেলের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। যে প্রথমে আপনি যেটা করতে পারেন যে অ্যাওয়ারনেস, এটা খুব সুন্দর একটা জিনিস এখানে ডিফাইন করছে। অ্যাওয়ারনেস প্রাইমারি টুলস কি হতে পারে? কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, পেইড অ্যাডভার্টাইজমেন্ট, এসইও, এসএম, পাবলিক রিলেশন। যেমন ধরেন আমরা এখন সামনের দিনে যেটা করছি আর কি, মানে আরো বেটার অ্যাওয়ারনেস এর জন্য আমরা আপনার হচ্ছে যে মানে আমরা যদি আমাদের জায়গা থেকে চিন্তা করি আর কি, যে প্রথমে মনে করেন আমরা যেটা করব, আমি আপনাদেরকে একটা ফানেল মানে জাস্ট অ্যানালাইসিস করে বা মানে ইয়ে করে আমি মানে জাস্ট দেখাই আর কি, যে একটা ফানেল আমি একটা মার্কেটিং ক্যাম্পেইন করতে চাই। আমি আপনাদেরকে একটা কেসই বলি, একদম আমার প্র্যাকটিক্যাল কেস। যেমন দেখেন, একটা সেকেন্ড আমাকে জাস্ট 30 সেকেন্ড সময় দিবেন। আচ্ছা ভাইয়া, যে ইয়েটা দিল আজকে যে পিজি ফাইলটা, ওইটা কি কেউ একটু শেয়ার করবেন বা গ্রুপে কি দিয়ে দিবেন একটু কষ্ট করে? আমার ইন্টারনেট চলে গেছিল তো, এই জন্য এখন আসলে চ্যাটের মধ্যে দেখতে পাচ্ছি না, এই জন্য। ভাইয়া যেটা ড্রাইভে দিছে সেটা? আচ্ছা ড্রাইভে দিছে, আমি ভাবছি শুধু চ্যাটেই দিছে সেজন্য। আচ্ছা ঠিক আছে, ড্রাইভে দিছে, ওটা অলরেডি গ্রুপে দেওয়া আছে, ওটাই আবার সার্ভ দিছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সেলস ফানেল নিয়ে আমি একটু বলতে চাই আপনাদেরকে। হ্যাঁ দেখেন, আচ্ছা ওকে, সেকেন্ড আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমরা আপনাদেরকে দেখাই। একটা সেকেন্ড আমি বের করে নিচ্ছি। মানে একটা রিয়েল কেস আমি আপনাদেরকে বলি, আমাদের ক্ষেত্রে আমরা একটা রিয়েল কেস বলি, বা আমি আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দিব, আরেকটা ফানেলের কথা আপনাদেরকে বলবো। যেমন ধরেন আমাদের এখানে দেখেন 180 ডেজে, গত 180 দিনে আমাদের 13,000 ভিজিটর আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে। এটা মনে করেন একটা কেস, যে আমার ওয়েবসাইটে একটা ক্লায়েন্ট আপনাকে কেসটা সলভ করতে হবে যে আমার এই 13,000
আমার ওয়েবসাইটে ভিজিট করছে, এই 13,000 এর মধ্যে মানে এটা আসলে বেসিক্যালি আমরা এই অডিয়েন্সটা আমরা ক্রিয়েট করছিলাম কবে, মনে হয় মাস 2 হবে, কারণ এই অ্যাড অ্যাকাউন্টটা 2 মাসের মতোই আমাদের চলছে আর কি। তো যাই হোক, এখন কেসটা হচ্ছে যে আপনার যে এই যে আমার 13,000 মানুষ, এই 13,000 মানুষের সবাইকে আমার ক্লায়েন্ট হয়েছে? হয়নি। তাহলে এই 13,000 মানুষ যেহেতু আমার ক্লায়েন্ট হয়নি, আমি ধরে নিলাম যে আমি এই 13,000 মানুষের কাছে আমি আমার আর একটা প্রোডাক্ট বেচতে চাই বা আমার প্রোডাক্টগুলো বেচতে চাই। তাহলে এই 13,000 মানুষকে আমি যদি নিয়ে একটা ক্যাম্পেইন প্ল্যানিং করি, তাহলে আমি কিভাবে করতে পারি? আপনারা বলেন তো যে এইটা যদি আমি একটা ফানেল এরকম একটা জায়গায় ফেলতে চাই যে আমি এই 13,000 মানুষকে লিড জেনারেট করব, সেখান থেকে প্রসপেক্ট ক্রিয়েট করব, অপরচুনিটি ক্রিয়েট করব, ক্লায়েন্ট তৈরি করব, এটার আঙ্গিকে যদি আপনি চিন্তা করেন যে এই 13,000 মানুষকে মানে, কারণ আমি শুধু পোস্ট করে যাব আর আমার কাছ থেকে মানুষ পারচেজ করবে সেটা হয় না। আমাদের এখনো আমাদের নিজেদের মানে, কারণ ডিজিটাল মার্কেটিং অনেক ভাস্ট জিনিস, ঠিক আছে? তো এখানে অনেক কাজ করার আছে। তো ধরেন এখন কিভাবে জিনিসটা সলভ করা যায় বলেন ভাই? এই 13,000 মানুষকে এমন একটা কিছু আমি দিতে চাই যাতে তারা আমার পরবর্তী মানে ইয়েতে মানে কনভার্ট হয়। কি করা যেতে পারে বলেন? এই 13,000 দিয়ে একটা লুকেলাইক তৈরি করা। না, এই 13,000 নিয়েই আমি কাজ করতে চাই। আচ্ছা ভাই, যেমন আপনি ফ্রি 6 ঘন্টার একটা ট্রেনিং দিচ্ছেন। খুবই চমৎকার বলছেন। এবার দেখেন জিনিসটা কি হইতে পারে। খুব ভালো ভালো কথা বলছেন। যেমন আমরা কি করতে পারি, আমরা এই 13,000 মানুষকে ধরেন আমরা রিসেন্টলি একটা আপনার ফেসবুক পিক্সেল নিয়ে একটা লিখলাম না, দেখছেন আপনারা? ওইটা দেখার সুযোগ হয়েছে? হ্যাঁ, দেখেছি। আমি একটা পিডিএফ দিয়েছিলাম। একটা পিডিএফ দিয়েছি, রাইট? আচ্ছা, টিজিএম আর পিক্সেলের উপর দেখেন এখানে ফেসবুক পিক্সেল নিয়ে আমরা এখানে আপনার একটা পিডিএফ দিয়েছি। আর আমি যদি এরকম একটা এই 13,000 মানুষকে যদি আমি এরকম একটা জিনিস দেখাই যে মানে ধরে যে মানে এইটা ডাউনলোড করতে দিই ফেসবুক পিক্সেলের 717 এক্সাম্পল, মানে টাইটেলটা হবে যে ফেসবুক পিক্সেলের 717 বা ধরেন মানে ফ্রি ডাউনলোড করতে দিই, তাহলে 13,000 থেকে আমি একটা ভালো অ্যামাউন্ট আমি পাবো না? মানে যারা আমার এটা ডাউনলোড করবে, রাইট? এখন আমি এরকম একটা জিনিস চিন্তা করি যে আমার এই 13,000 থেকে যারা ডাউনলোড করছে ধরেন আজকে ডাউনলোড করলো, কালকে থেকে আমরা তাদেরকে আরেকটা প্রোডাক্ট এখানে তার কাছে বেচা শুরু করব। আমি কি বুঝতে পারছি? এটা কি সম্ভব নাকি অসম্ভব বলেন? সম্ভব। যারা ডাউনলোড করছে ধরে দিতে হবে তাদের ফাইনালি আরো বেশি ইন্টারেস্ট আছে। ওকে, তাদেরকে টার্গেট করে আমরা কোন প্রোডাক্ট সরাসরি তাদেরকে ক্যাম্পেইন করতে পারবো তাদের ওই ইন্টারেস্ট অনুযায়ী। এটা কি সবাই বুঝতে পারছেন? সবার কাছে কি ক্লিয়ার? জি ভাই, আপনার অনেকগুলো কোর্স কিনেছে যারা ওই 6 ঘন্টার ভিডিও ডাউনলোড করেছিল। কারণ এখানে আমি এক্সক্লুড করব কাদেরকে? আবার তাদেরকে কিন্তু বাদ দিয়ে দিব যারা আমার প্রোডাক্ট পারচেজ করছে, তাদেরকে আমি বাদ দিয়ে দিলাম এখান থেকে। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ, যারা অলরেডি পারচেজ করছে তাদেরকে ইনক্লুড না করে যারা তাদেরকে তাদের মধ্যে। এবার এটা একটা জিনিস হইতে পারে যারা তাদের মধ্যে যারা ফাইনালি কনভার্সন না করে নাই তো তাদেরকে নিয়ে আবার ফার্দার আবার ক্যাম্পেইন করা যাবে। এবার দেখেন আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা আরেকটা অডিয়েন্স এখানে ক্রিয়েট করা আছে। সেটা হচ্ছে কি, গত 365 দিনে আমার যারা ফেসবুক পেজের সাথে এনগেজ হয়েছে কত 59,000। এই যে 60,000, এটা কিন্তু একটা ভালো অডিয়েন্স না বলেন? তাহলে আমি কি করতে পারি? এই 60,000 মানুষের কাছে আমি একটা ক্যাম্পেইন নিয়ে যেতে পারি, যেই ক্যাম্পেইনটা হচ্ছে কি রকম, আমি কন্টেন্ট দিলাম, এই কন্টেন্টটা দেখলেন, এই কন্টেন্ট আমি দিব, এই যে এই কন্টেন্টটা কই গেল, সেই কন্টেন্ট এই যে ধরেন। এখন আমি যদি চিন্তা করি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই কন্টেন্টের মাঝখানে আমি হচ্ছে যে আপনার দিয়ে দিব, মানে কি বলে এটাকে, মানে হচ্ছে যে আপনার আমাদের কোন একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে দিব।
বা ধরেন বদলে ফেলো নিজেকে বিজ্ঞাপন থাকবে আর 499 টাকার ডিজিটাল মার্কেটিং কোর্সের বিজ্ঞাপন থাকবে, তাহলে সেটার ইমপ্যাক্টটা কেমন হবে বলেন? এই 60,000 মানুষ কিন্তু, এই যে দেখেন এখানে যে 60,000 মানুষ আছে, এই 60,000 মানুষ কিন্তু অলরেডি আমার ব্র্যান্ড সম্পর্কে অ্যাওয়ার আছে না? এই যে 60,000 মানুষ, কিন্তু 60,000 মানুষ কি আমার ইয়ে হয়েছে, কাস্টমার হয়েছে? এই যে ধরেন গত 365 দিনে 60,000 মানুষ আমার পেজের সাথে, মানে ফেসবুক পেজের সাথে এনগেজ হয়েছে। তারা হয় আমার মানে পেজ ভিজিট করছে, অথবা আমার কোনো অ্যাডে লাইক দিচ্ছে, অথবা কমেন্ট করছে, অথবা আমার কোন অ্যাডে ক্লিক করে আমার ওয়েবসাইটে ভিজিট করছে। এই সবগুলো মানুষ কিন্তু আমার 60,000 এর মধ্যে আছে। তাহলে আমি ধরে নিতে পারি ইনিশিয়ালি যে এই 60,000 মানুষ কিন্তু আমার মানে এই ডিজিটাল মার্কেটিং ফিল্ডের সাথে তারা বা ডিজিটাল মার্কেটিং এর জন্য তারা ইন্টারেস্টেড। আর তাদেরকে যদি আমি এরকম একটা কন্টেন্ট দিতে পারি, তাহলে এটা কেমন ইফেক্টিভ হবে বলেন? ভালো হবে। তাহলে ইন্টারেস্টের জায়গায় যদি দেই তাহলে অবশ্যই তাদের ফার্দার ইন্টারেস্ট আবার গ্রো করবে। রাইট। সো কি হবে দেখেন, মানে এইটা দিলে তখন ওরা বুঝতে পারবে যে আসলে আপনার হচ্ছে যে মানে জিনিসটা তো আসলে ভালো, মানে বা দে নো, মানে তারা জানে আর কি। ঠিক আছে ভাই, এটা তো আমাদের দেখেন আমাদের ব্র্যান্ডের এতেই কিন্তু হচ্ছে যে মানে জিনিসটা যাচ্ছে। সুতরাং এটা কিন্তু আমি আরেকটা লেভেলে তার কাছ থেকে মানে তাকে কি করলাম, তাকে আমি মানে বলতে পারেন যে মানে তার মানে অ্যাকশন নেওয়ার জন্য আমি একটা ডিসিশন মেকিং এর জায়গা তৈরি করে দিলাম। am I right? হ্যাঁ, জায়গা তৈরি করে দিলাম না, যে তুমি এখন তুমি ডিসিশন মেকিং করতে পারো, যে এখন তুমি বুঝতে পারবে যে আসলে না উই আর এলিজিবল, মানে আমরা হচ্ছে যে উই আর গুড এনাফ টু ট্রেন ইউ। বুঝতে পারছেন? এটা যেমন একটা জিনিস, মানে ফানেল একটা খুব মানে বিশাল বিষয়, আপনারা স্টাডি করতে থাকেন। আমি একটা এক্সাম্পল দিলাম, এবার কি হইতে পারে ফানেল, আরো কি হইতে পারে দেখেন ভাইয়া। ফানেল আর সেলস ফানেলের মধ্যে কি কোনো একই জিনিস। আমি আপনাদেরকে একটা জিনিস এঁকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন মানে ফানেলটা কোন লেভেলে যাইতে পারে। এই যে দেখেন আমি একটা এক্সাম্পল, আমি একটা ওয়ার্ড ফাইল বানাই, আপনাদেরকে বুঝাতে সুবিধা হবে আমার। আমি যদি এটাকে একটা কেস হিসেবে চিন্তা করি, আপনি চিন্তা করে দেখেন যে আমি কি করব। কেস, আচ্ছা আমাদের কেস হচ্ছে কি, কেস হচ্ছে যে উই হ্যাভ 60,000 বা 60K audience who already been engaged with our Facebook page। মানে এখানে ধরেন যে visited page, clicked on ad, ঠিক আছে, sent a message, etc. মানে তারা আমাদের now create a sales funnel sell products। এটা একটা কেস দেখা যাচ্ছে, এটা মানে আপনার হচ্ছে যে এটা কি দেখা যাচ্ছে? তাহলে আমি কি করতে পারি, আমি ফার্স্টে যেটা করতে পারি, ধরেন আমি প্রাইমারিলি আমি ধরেন যে এইভাবে জিনিসটাকে চিন্তা করি, ডিজাইনটা এইরকম হইতে পারে। ধরেন আমি যেটা করব, ধরেন এরকম একটা জিনিস, এটা কি করব যে আপনার হচ্ছে যে pursue the target audience to download a content on Facebook pixel। ঠিক আছে, আচ্ছা ফেসবুক পিক্সেল আমি ডাউনলোড করতে দিব, মানে ডকুমেন্ট, একটা বই আমরা মানে একটা ডকুমেন্ট আমরা তৈরি করছি, সেই ডকুমেন্ট আমি কি করব, আমি ডাউনলোড করতে দিব। ডকুমেন্ট ডাউনলোড করার সময় বেসিক্যালি সে কি করবে, pursue the target audience to download a content on Facebook pixel। আচ্ছা, when they will আচ্ছা মানে ডিউরিং ডাউনলোড, মানে যখন ডাউনলোড হবে আমরা কি করব, আমরা ধরেন ব্যাপারটা এরকম চিন্তা করি, আমরা আরেকটু ইয়ে করি, স্টেপ গুলো সাজাই। ধরেন আমি প্রথমে ফেসবুক থেকে আমি তাকে ল্যান্ড করাবো, এটা হচ্ছে ধরেন ফেসবুক।
ফেসবুক থেকে আমি তাকে ল্যান্ড করাবো হচ্ছে আপনার মেইন ওয়েবসাইটে। মেইন ওয়েবসাইটে ধরেন এক্সাম্পল আমি আপনাদেরকে এই ফানেলটা দেখাই, তাহলে আপনারা ফানেল সম্পর্কে আপনাদের একটা ভালো আইডিয়া হবে। এই যে দেখেন এখানে আমি ল্যান্ডিং, এটা আমার হচ্ছে মানে এটা ওয়েবসাইট তাহলে ল্যান্ডিং পেজ, থ্রু একটা ল্যান্ডিং পেজের মাধ্যমে তো করবেন নাকি? একটা ল্যান্ডিং পেজই ধরেন, এবং সেখানে কি থাকবে, সেখানে ও দিবে কি, এখানে নেম, ইমেল অ্যাড্রেস আর ফার্স্ট নেম অথবা নেম, ইমেল দিবে ধরেন, বা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা ফোনও নিতে পারি ধরেন, ঠিক আছে নিলাম। মানে কত ভাবে জিনিসটা হতে পারে দেখেন। এইবার যখন একটা মানুষ এটা ফিল আপ করবে তখন ইনফরমেশন কত জায়গায় যাচ্ছে দেখেন। আমি কি করতে পারি, আমি তিনটা জিনিস করতে পারি চাইলে। কি করতে পারি দেখেন, এটা একদম রিয়েল আপনারা ফানেল, মানে এটা একটা মানে চমৎকার প্র্যাকটিক্যাল ফানেল আর কি। এখানে দেখেন আমি কি করতে পারি, এই যে ইমেল অ্যাড্রেস যেহেতু দিল, আমি আরেকটা ইমেল ক্যাম্পেইনে যেতে পারি, যে প্রতি সপ্তাহে যে লোকটা এখানে মানে যে ডাউনলোড করলো, এটা আমরা ইমেল ক্যাম্পেইনে যেতে পারি, ইমেল ক্যাম্পেইন, ঠিক আছে। যে বিষয়টা হচ্ছে যে এভরি 7 days নিউ content to be distributed among the আপনার হচ্ছে যে people who downloaded the content, ঠিক আছে। এটা একটা ইয়ে হয়ে গেল না, মানে দেখেন জিনিসটা কি, এটা হইতে পারে না একটা জিনিস, কারণ আমি কিন্তু ইয়েটা পাইলাম, আমি ইনফরমেশনটা পাইলাম না তার কাছ থেকে, হ্যাঁ রাইট। এটা একটা জিনিস হইতে পারে। আরো কি হইতে পারে দেখেন, আরো কি হইতে পারে সেটা দেখেন। আরো যেটা হইতে পারে, সেটা হইতে পারে এরকম, যে ধরেন যে লোকটা ডাউনলোড করলো আমি ফেসবুক দিয়ে তাকে এমন ভাবে টার্গেট করতে পারি যে এক সপ্তাহ পরে তাকে আরেকটা জিনিস ডাউনলোড করতে দেয়া হবে, হইতে পারে না এরকম একটা জিনিস। ধরেন আমার কনভার্সন ল্যাগ হচ্ছে, মানে ধরেন আমার এটা হচ্ছে যে এক সপ্তাহের কনভার্সন ল্যাগ, বা ধরেন কনভার্সন ল্যাগ হচ্ছে ধরেন 28 দিন, মানে 28 দিন সময় লাগে আমার একটা সিদ্ধান্ত নিতে আমার প্রোডাক্ট পারচেজে, বুঝতে পারছেন? তাহলে আমি কি করতে পারি, আমি মানে ধরেন পরবর্তী 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বা 4 সপ্তাহ বা 5 সপ্তাহ আমি ধরেন ইমেল ক্যাম্পেইন চলতে পারে। আর কি চলতে পারে, হচ্ছে যে এটা ফেসবুক দিয়েও কিন্তু রিটার্গেটিং করা সম্ভব। এটা ইমেল ক্যাম্পেইনটা কি সেম প্রোডাক্টের ইমেল ক্যাম্পেইন 1 মাস চলবে? না সেম প্রোডাক্টের কেন হবে, সেম প্রোডাক্ট হবে না। আপনি তো প্রোডাক্ট বেচতেছেন, আপনি তাকে ইয়ে করতেছেন, মানে কি বলে এটাকে, মানে এখানে কিন্তু প্রোডাক্ট বেচার কোনো কথাই হয়নি। আমি তাকে মানে আমি সেলস ফানেলের উদ্দেশ্য কি, আমি তাকে কনভার্ট করব, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে প্রথমে আমি একটা ফ্রি ডাউনলোড করার জন্য একটা ক্যাম্পেইন করলাম, এই ক্যাম্পেইন থেকে যারা আমার ল্যান্ডিং পেজে আসলো এবং ফর্ম ফিল আপ করলো, তাকে আমি প্রতি 7 দিন পর আরেকটা নতুন কন্টেন্ট দিব ধরেন, ঠিক আছে, মানে প্রত্যেক সপ্তাহে একটা করে কন্টেন্ট দিব। আমি ফেসবুকের মাধ্যমে তাকে রিটার্গেটিং করতে পারি না? আমরা দেখবো আর কি, আমরা এটা নিয়ে প্র্যাকটিক্যাল কাজ করব। গুগল অ্যাডের মাধ্যমে আমরা রিটার্গেটিং করতে পারি, আমরা বলে দিতে পারি যে আজকে যারা মানে ইয়ে করছে তাকে তুমি পরবর্তী 2 দিন হচ্ছে এই কন্টেন্ট দেখাবা, আর পরবর্তী 9 থেকে 11 দিন তুমি আরেকটা কন্টেন্ট দেখাবা, পরবর্তী 20 থেকে 21 দিন তুমি আরেকটা কন্টেন্ট দেখাবা। তাহলে কিন্তু সে একটা ফানেলের মধ্যে পড়ে গেল আর কি, এবং একটা সময় যে সে হয়তো কনভার্ট হয়ে যেতে পারে। এই পর্যন্ত কি বোঝা গেছে, মানে আমরা কি মোটামুটি বুঝতে পারছি যে আসলে ফানেলটা কিভাবে কাজ করে? অন্যরা আমি সবার কাছ থেকে শুনতে চাই। মানে যে স্প্লিট করা, টার্গেট করে স্প্লিট করা একটার পর একটা, এবং
কনভার্সনে নিয়ে যাওয়া আর কি, কনভার্সনের দিকে নিয়ে যাওয়া। হ্যাঁ রাইট রাইট। ধরেন যে আপনি ধরেন এই যেমন কাফা অ্যাপারেল, হ্যাঁ কাফা অ্যাপারেল হচ্ছে ধরেন ব্যাগ বিক্রি করেন, ব্যাগের দাম ধরেন ভাই 4000 টাকা, 4000 টাকা, তাহলে এখন মনে করেন বা 5000 টাকা, এটা তো ধরেন সবার জন্য হঠাৎ করে পারচেজিং ডিসিশন নেওয়া তো ডিফিকাল্ট, এম আই রাইট? তাহলে পারচেজিং ডিসিশন এখন আপনি কি করতে পারেন, যে লোকটা ধরেন আজকে আপনার ব্যাগ দেখলো, তাকে আপনি কি করতে পারেন, প্রতি সপ্তাহে 2 বার করে মনে করাই দিতে পারেন, পারেন না? মানে ধরেন পরবর্তী 60 দিন, পরবর্তী 60 ডেজ আপনি তাকে 15 বার বা 20 বার, ধরেন 15 বার আপনি যদি তাকে দেখান ওই জিনিসটাই, তাহলে কিন্তু তার মানে মাথায় এটা থাকবে আর কি, যে না এটা তো কিনতে হবে, ভালো তো। বাংলাদেশে অনলাইন বিজনেসের জন্য যেটা হয়, মনে করেন কোয়ালিটি এন্ড ডেলিভারি নিয়ে একটা মানে বেশ একটা প্রবলেম। দেখা যায় যে বড় একটা প্রোডাক্ট সে দেখছে, মানে প্রাইসি প্রোডাক্ট, তাকে কি মানে কোয়ালিটি শুরু করার জন্য বা তাকে কোয়ালিটিটা বোঝানোর জন্য বা দেখানোর জন্য ছোট প্রোডাক্ট মানে কেনানো যেতে পারে। অবশ্যই অবশ্যই, এবং এটাই কিন্তু ফানলি, যে আপনি দেখাইলেন ব্যাগ মনে করেন, হ্যাঁ লাইক একটা ব্যাগের দাম 10,000 টাকা, 10,000 টাকা তো সে না দেখেই পে করতে চাবে না, বাট তাকে যদি আমি একটা ওয়ালেট তার কাছে সেল করতে পারি, ছোট জিনিস তাকে সেল করেন, তার কাছে একটা বেড সেল করেন, মানে ওয়ালেট সেল করেন, ওইটা দেখে যখন সে কোয়ালিটি অ্যাসিওরড হবে তখন কিন্তু ওই 10,000 এর ব্যাগের দিকে সে ডিসিশন নিতে পারবে। এক্স্যাক্টলি সো এটাই হচ্ছে যে বেসিক্যালি ফানেলিং করা, যে আপনি কতদিন পরে এটা দেখাবেন, বুঝতে পারছেন? যেমন আমাদের একটা ছোট্ট ফানেল, যে ফেসবুকে আসলো, মানে আমি প্রথমে ফেসবুকে আমার এই 60,000 মানুষ, আমি তো বলেই নিয়েছি যে আমার এই 60,000 অডিয়েন্স আছে যারা আমার ফেসবুকের সাথে এনগেজড, এটা রিয়েল কেস। তাহলে আমি এদেরকে কিভাবে আমার প্রোডাক্ট আমি পারসু করতে পারি, যে আমি প্রথমে কি করবো, একটা ফেসবুকে ক্যাম্পেইন দিব, ক্যাম্পেইন থেকে আমি তাকে আমার ওয়েবে ল্যান্ড করাবো, ল্যান্ড করে সেখান থেকে আমি ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো নিব, নেয়ার পরে আমি দুটো কাজ করতে পারি। যেমন যেহেতু আমরা সাধারণত ফোন কল করি না, আমরা ফুল স্ট্র্যাটেজিতে আছি, তো সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা হচ্ছে কাস্টমারকে মানে হচ্ছে যে আপনার রিটার্গেট করি, আমরা ইমেইলে রিটার্গেট করতে পারি, আমরা ফেসবুক দিয়ে আবার রিটার্গেট করতে পারি, আমরা বলতে পারি এইটা আমি আপনাদেরকে করে দেখাবো, এই ক্যাম্পেইনটা আমি আপনাদেরকে নিয়েই করতে চাই, এবং এটা নেক্সট ক্লাসেই আমি হচ্ছে ক্যাম্পেইনটার সমস্ত জিনিসপত্র রেডি করে রাখবো, এবং আপনারা দেখতে পারবেন যে মানে কিভাবে আমরা জিনিসটাকে ফিট করি আর কি। আচ্ছা যাই হোক, এটা একটা যেমন আপনার মানে এটা একটা সেলস ফান্ড, তো এরকম অনেক সেলস, আমার তো একটা সেগমেন্ট রেডি হয়ে গেছে, তাহলে ওইটা নিয়ে একটা সেলস ফানেল বা অ্যাড ডিজাইন করেন। হ্যাঁ করে দিব। আপনার কি সবকিছু রেডি? না, একটা সেগমেন্ট অলমোস্ট রেডি। আমার তো তিনটা সেগমেন্ট, একটা সেগমেন্টের প্রোডাক্ট অলরেডি মানে আপ হয়ে যাবে আজকে বা কালকের মধ্যে। আচ্ছা যেমন এখানে আপনার সেলস ফানেলের অনেক বেস্ট প্র্যাকটিস এন্ড 4 কেস স্টাডিজ ইউ ক্যান লার্ন, এখানে আপনার প্রচুর মানে আপনার কেস স্টাডি আছে, আপনারা সেটা স্টাডি করেন। হোয়াট ইজ এ সেলস ফানেল, specific steps required to acquire a lead and sell your product to them in a timely manner. আচ্ছা এখানে আপনার সেলস ফানেলের কেস গুলো কোথা থেকে বের করলেন? এটা জাস্ট লিখলেই হবে ভাই, সেলস ফানেল কেস, ঠিক আছে? আচ্ছা এখানে কি দেখেন, ওভার 400% in sales made with 5% step sales funnel, 5 step sales funnel, কি স্টেপ নিচে দেখি, এটা পড়তে পারেন, এই যে দেখেন পার্ট 1 দা কোর অফার, সুন্দর, মানে এই ফানেলটা কিন্তু সুন্দর, মানে এই যে 5 স্টেপের যে ফানেলটা আছে এটা পড়েন, এটা পড়লে আপনাদের একটা ভালো আইডিয়া হবে, আমি এটা আপনাদেরকে দিচ্ছি, একদম রিয়েল কেস আমি এটা আপনাদেরকে দিচ্ছি। নাজমুল ভাই আমার কিছু কথা ছিল। বলেন না ভাই। মনে করেন সাপোজ আমার হলো 3টা ক্লায়েন্ট, একজন হলো সাপোজ বই বিক্রি করে, একজন ফার্নিচার বিক্রি করে, আরেকজন সাপোজ ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট বিক্রি করে। তো আমি একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কি আমি
তিনটা কাস্টমারের ইয়া করতে পারবো নাকি? না, করবেন না। আচ্ছা, এটার জন্য তাহলে বেটার সলিউশনটা কি হবে? আমি তিনটার জন্য তিনটা অ্যাড ম্যানেজার নিব? রাইট। আচ্ছা, আরেকটা কথা, সাপোজ ক্লায়েন্ট যদি বলে যে তুমি আমার অ্যাড ম্যানেজারটা ইউজ করো, তখন কি আমি তার ম্যানেজারটা ইউজ করব নাকি আমি বলবো যে না আমার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে তোমাকে? তারটাই ব্যবহার করেন ভাই, তারটাই ব্যবহার করেন। আচ্ছা, এখন যদি তারটা ব্যবহার করি তাহলে সে আমি যেই সাপোজ ট্রিক্স বা টিপস গুলা মানে মেনটেন করে আমি অ্যাড দিচ্ছি, তাহলে তো সে এগুলো সব বলতে গেলে শিখেই যাচ্ছে। তো আলটিমেটলি দেখা যাবে যে 1 মাস পরে বলবো আচ্ছা ঠিক আছে আমার তো কাজ শেষ বা আমি বুঝে গেছি তুমি এখন যাও, তাহলে এটা প্রবলেম হবে না? আপনার অ্যাড অ্যাকাউন্ট হইলেও তো মনে করেন যে মানে আপনি তো ক্লায়েন্টকে ধরে রাখতে পারবেন না, আপনাকে তো তাকে মানে মানে কি বলে আপনার এই যে দেখেন মানে ঘটনা আছে যে মানে তারটা দিয়েই করা উচিত, মানে এটাই বেস্ট আসলে, মানে আপনার এর বাইরে আর কিছু নাই। এর মধ্যে পার্থক্য কি হবে ফ্যাসিলিটিজে? মানে তারটা দিয়ে করা আর নিজেরটা দিয়ে করার মধ্যে পার্থক্য কি? না ভাইয়া বলতেছে যদি ক্লায়েন্ট আমার কাছ থেকে সব শিখে চলে যায় তাহলে তো আমার লস। আমি জানতে চাইতেছি যে ভাইয়া উনি যদি ওনার নিজের অ্যাড অ্যাকাউন্ট থেকে করে অথবা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট থেকে করে, মানে এই দুইটার মধ্যে মানে কোন মানে ডিফারেন্সটা কি হবে? ডিফারেন্স হলো ভাই, এখন যদি আমি আমার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে যদি আমি অ্যাড রান করি, আমি কোন ট্রিক্সটা ফলো করতেছি কিভাবে করতেছি এটা কিন্তু আপনি দেখতেছেন না, হয়তো আপনাকে একটা রিপোর্ট পাঠানো যাবে আপনি যদি ক্লায়েন্ট। আমি ওইটাই নাজমুল ভাইকে আজ করতেছি যে নাজমুল ভাই বললো যে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে করার জন্য, মানে সেক্ষেত্রে বেনিফিটটা কি হবে? এটা হচ্ছে কি ভাই, কোনো কারণে যদি অ্যাড অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয় আপনার লায়াবিলিটি কম থাকলো না? হ্যাঁ ওইটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ ওইটাই আর কি, ওইজন্যই তাহলে ভাই সবচেয়ে বেটার হলো কাস্টমারের অ্যাড অ্যাকাউন্ট দিয়েই অ্যাড রান করানো। হ্যাঁ এখানে দেখেন এটা খুব চমৎকার ফানেল। হ্যাঁ, এটা উই ওয়ার্ক উইথ আর অন আওয়ার ব্র্যান্ডিং, এপিক কন্টেন্ট, লিড ম্যাগনেট, চিপ ওয়্যার, কোর অফার, প্রফিট ম্যাক্সিমাইজার। আচ্ছা, কোর অফার কি দিছে দেখি। For Mary Hong Art, our sales funnel started off like this. The core offer. আচ্ছা এটা পড়তে হবে আসলে, বুঝতে পারছেন? এটা আপনারা সবাই পড়বেন, এটা খুব চমৎকার সেলস ফানেল কেস স্টাডি। ইনশাআল্লাহ পড়বো আজকে। আচ্ছা, কেস স্টাডি অ্যানালাইজ, here are my top 5. এটি গ্রুপে দিয়ে দিবেন? অলরেডি গ্রুপে দিয়ে দিছি। হ্যাঁ অলরেডি গ্রুপে, খুব সুন্দর। আচ্ছা, $4,000 কেস স্টাডি, হাউ টু মেক এ গ্রেট সেলস ফানেল। দেখি এটা ঠিক আমি কোনটা ভালো আছে আমি আপনাদেরকে বের করে দিচ্ছি আর কি। একটা তো দিলাম ই-কমার্স সেলস ফানেল। দেখেন ই-কমার্স সেলস ফানেল, crazy egg. absurd লেখা আর কি। তারপর এটা পড়তে পারেন, ভালো দিলাম। crazy egg. সেলস ফানেল কিন্তু মানে কোর ডিজিটাল স্টাফ, ঠিক আছে? সুতরাং এটা কিন্তু আর এখন আপনি বলতে পারবেন না যে নাজমুল ব্র্যান্ডিং যতটুকু পড়ছি, যদি কারো ইন্টারেস্ট থাকে আরো ফার্দার স্টাডি করতে পারেন। এখন একদম কোর ডিজিটাল মার্কেটিং এ চলে যাবে, একদম কোর সেলস ফানেল 3 স্টেপস। আচ্ছা দেখি, অটোপ্রো,
নাজমুল ভাই আরেকটা কথা বলি, এটা হয়তো অপ্রাসঙ্গিক একটা কথা। বলেন। থার্সডেতে একটা ছোট্ট অকারেন্স হয়েছিল, ওটা কি স্টেপ নিছিলেন আপনি? কোন অকারেন্সটা ভাই বলেন তো? অকারেন্সটা হলো আপনারই অ্যাডমিনিস্ট্রেশনের কেউ রেড বাফলোতে লাইভে আসে, যখন সে হাতে তার বিয়ার এবং আরেকটা হাতে তার সিগারেট। এটা কি আপনি জানেন? কি বলেন, রিয়েলি? আপনি জানেন না? রেড বাফলোতে আসছিল আপনারই কোম্পানির একজন লোক, এবং সে কিছুক্ষণ লাইভে ছিল, হয়তো এটা পরে সরাই হয়েছে। এই জিনিসটা আমার কাছে খুব দৃষ্টিকটু লাগছে, যে একটা রেপুটেড জায়গায় কেউ যদি রাতের বেলা এরকম লাইভে আসে, তাও আবার বিয়ার হাতে নিয়ে, এটা কিন্তু বিশাল একটা রেপুটেশনের ব্যাপার। এটা কি সজীব এই কাজটা করছিল বলেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, এটা নিয়ে আমি অ্যাকশন নিব আর কি, সমস্যা নেই। কেন ভাই, মানে আমি কিন্তু দেখতে পারতেছেন এটা একটা রেপুটেশনের ব্যাপার না এখন? না অবশ্যই, আমি জানিও না, ইনফ্যাক্ট আমি কিন্তু জানিও না। নাজমুল ভাই উনি শুধু বিয়ার হাতে ছিল না, উনি আপনার খালি গায়েও ছিল। উনি খালি গায়ে, উনি বিয়ার, উনি হাতের পাশে সিগারেট, লাইটার এগুলা নিয়ে এসে লাইভে। তো এই জিনিসটা আমার কাছে চরম মানে দৃষ্টিকটু লাগছে, কারণ যেহেতু আপনার প্রতিষ্ঠানে আসি, মানে এমন কিছু অকারেন্স হলে কিন্তু জিনিসগুলো আপনার উপরে টোটালটা যাবে। এটা কখন হয়েছে বলেন তো? এটা আমি কিন্তু জানি না আসলে। মানে থার্সডেতে মনে হয় 9টা 9:30 এরকম টাইমিং মনে হয়। আচ্ছা, ওকে, বুঝতে পারছি, ঠিক আছে। দেখি নাই আমি মানে যে একটা ছোট্ট অকারেন্সের জন্য 10 মিনিট স্কুল কিন্তু পুরোটা ডুবে যাচ্ছে। আমি চাই না এরকম কোন মানে ছোটখাটো একটা ব্যাপারে বিশাল কোন একটা কিছু। এটা তো খুবই মানে এটা তো আমি আসলে জানিও না, কিন্তু এটা আমি কেবলমাত্র শুনলাম আর কি। কারণ আমি একটা নোটিফিকেশন পেয়েছিলাম যে হচ্ছে যে মানে কি যেন বলে, মানে একটা নোটিফিকেশন আমরা পেয়েছিলাম যে এরকম আপনার মানে কি বলে, তার আগে লাইভে গেছে, কিন্তু আমি পরে খুঁজতেছি আর কি যে এটা কি হলো, মানে লাইভে যে কি হয়েছে ঘটনাটা, আমি খুঁজে পাইনি আর কি। তো আমি যাক, ওকে ফাইন, ঠিক আছে, এটা আমি অ্যাকশন নিচ্ছি আর কি, ঠিক আছে। আচ্ছা, আমরা মনে হয় আজকে তাহলে শেষ করি। সেলস ফানেল নিয়ে আমি আপনাদেরকে পড়তে দিয়েছি। সেলস ফানেল আপনারা খুব এনজয় করবেন আমার মনে হয়, এবং আমি রিকোয়েস্ট করব আপনারা দুই ধরনের সেলস ফানেল করবেন। হ্যাঁ নাজমুল ভাই, আমাদের তাহলে হ্যাঁ দুটো সেলস ফানেল আপনারা পড়বেন। কেস একটা সেলস ফানেল পড়বেন সার্ভিস ওরিয়েন্টেড কেস ফানেল, আরেকটা পড়বেন আরেকটা পড়তে হবে হচ্ছে ই-কমার্স সেলস ফানেল, ঠিক আছে? দুটো পড়লে আপনাদের বেশ মানে ইয়া হবে আর কি, ঠিক আছে। নাজমুল ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার বলেন। আমি এই যে আমরা 180 ডেজ 365 ডেজ এর যে অডিয়েন্স ক্রিয়েট করছি, হ্যাঁ এখানে একটা ডেট থাকে ক্রিয়েটেড ডেট। আমি আজকে ক্রিয়েটেড ডেটটা যেহেতু থাকে, তার মানে কি ওই দিনই সে শেষ করে ফেললো, নাকি আমার কালকেও যেটা হবে ডাইনামিক প্রতিদিনই চেঞ্জ হচ্ছে? তার মানে আমার এটাকে নতুন করে এডিট বা আপডেট কিছু করার দরকার নেই? না 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 না, ডাইনামিক, হ্যাঁ যে কোনো ইয়াতে ঢুকাই দিতে পারবো এটা। আচ্ছা থ্যাংক ইউ। আমরা আরো ইন ডেপথে যাব, এবং আপনাদের কোনো কেস থাকলে আমরা সেটা আমাদের ডিউরিং দা এই ক্যাম্প মানে ইয়েতে মানে ক্লায়েন্টের কাজ হোক বা নিজের কোম্পানির কাজ হোক, সেটা নিয়েও আমরা এই ইয়েতে কাজ করব। মানে এই ইয়েতে আপনাদের যদি এই ধরনের কোনো কাজ থাকে আপনারা রেডি করতে পারেন, আমরা যাতে এই ইয়ের মধ্যে আমরা করতে পারি আর কি। হ্যাঁ নাজমুল ভাই, নেক্সট ক্লাসে তাহলে আমাদের মানে পার্টিসিপেশন কি, মানে শুধু স্টাডি করব না প্রেজেন্টেশন তো দিতেই হবে? প্রেজেন্টেশন তো কমন, পাওয়ারপয়েন্ট বানাতে হবে। হ্যাঁ সেলস ফানেলের উপর তো হ্যাঁ পিপিটি করেন। ভার্বাল প্রেজেন্টেশন হবে না? প্রেজেন্টেশন তো করবেনই, পিপিটি স্লাইড বানান, ভার্বাল প্রেজেন্টেশন তো করবেন। আমি তো কেস দিলাম আপনাদেরকে পড়ার জন্য, তাই না? কেসটা পড়ে আপনার হচ্ছে যে ইয়া করতে হবে, কি বলে এটাকে, মানে কেসটা পড়ে হচ্ছে আপনার মানে কি বলে এটাকে, আপনার হচ্ছে মানে আমাদেরকে এক্সপ্লেইন করবেন। একটা হচ্ছে ওটা তো মানে কেসটা তো আপনার এই যে এক্সপ্লেইন তো আমি মানে এই যে কেসটা ওয়ার্ড ফাইল দেখেও করতে পারবো। আমি বলতেছি যে পাওয়ারপয়েন্ট কি বানাতে হবে নাকি? আমরা একটা পিপিটি, হ্যাঁ আমরা তো মার্কিং করতেছি, আর যেটা একটা একাডেমি ইয়েতে আমরা আগাচ্ছি, আমরা একটা একাডেমিক সিস্টেমেই থাকি,
কিন্তু পাওয়ার পয়েন্ট মানে অনেক টাইম লাগে, আর এত পাওয়ার পয়েন্ট কি বানানো পসিবল ভাই প্রতি ক্লাসে? বানান, সমস্যা কি? একটা পাওয়ার পয়েন্ট বানাইতে কত সময় লাগে? ম্যাক্স 2 থেকে 3 ঘন্টা। 2 থেকে 3 ঘন্টা ডেডিকেটেড টাইম তো ভাই পাই না। ডিফিকাল্ট। আচ্ছা ওর মধ্যে বানায় ফেলেন না ভাই। আমরা তো শর্ট টাইম ইউজ করার চেষ্টা করতেছি, অনেক সময় ডক ফাইলে কনভার্ট করে নিচ্ছি, কাট সেট করতেছি। একটা ইয়েতে মানে যদি আপনার একটা নির্দিষ্ট টেমপ্লেট করে যদি আপনারা করেন, আমার মনে হয় না যে খুব বেশি টাইম লাগার কথা। খুব বেশি টাইম লাগার কথা না। বাট আই হোপ পাওয়ার পয়েন্ট শিখতেছি নতুন করে এটা করতে যে। না শেখেন, ভালো তো। পাওয়ার পয়েন্ট কেন করানো হচ্ছে? কারণ আপনি যখনই ইন্টারন্যাশনালি কাজ করবেন বা লোকালি আপনি যখন কাজ করবেন, আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লাগবে। ডিজিটাল মার্কেটারের এটা একটা প্রিরিকুইজিট আমি মনে করি। ডিজিটাল মার্কেটারের প্রিরিকুইজিট না? হ্যাঁ, এখন এই পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনটা করতে যে অনেক টাইম ব্যয় করা লাগতেছে, কারণ শিখতেছি, দেখতেছি, নিজের চয়েসটা হচ্ছে না, অনেক সেটাই কিন্তু তারপরে তো লার্নিং তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই হচ্ছে আমাদের দরকার। হ্যাঁ, এই সাইটটার লিংকটা কি দিবেন গ্রুপে, যে এখন যে এখানে আছেন? এটা দেওয়ার সময় হচ্ছে আপনার ওই যে আমরা আবার মানে আমাদের অকারেন্সটা নিয়ে কথা বলতে চলে গেলাম। আমি খুবই দুঃখ পেয়েছি যে এই ঘটনা ঘটেছে, আমি আসলে জানিও না, আমাকে ইনফ্যাক্ট কেউ জানায়নি। আসলে রেসপেক্ট থাকা উচিত মানুষের এই জিনিসগুলো। না এটা যে হইছে সেটা কিন্তু আমি জানিই না, আসলে টোটালি জানি না। আজকে শুনলাম জানি না আসলে যে আসলে কি হয়েছে। গুড এনভায়রনমেন্ট আমাদের মধ্যে আছে সবার, যে আমরা চিন্তা করি যে যারা এখানে আসছে প্রত্যেকে হাইলি ম্যাচিউরড এবং ডিসেন্ট বিহেভিয়ারের লোক, নিজের ইমপ্রুভ করতে চাচ্ছে, তো তাদের মধ্যে ডেডিকেশন থাকবে। তারা হয়তো আনপ্রফেশনাল বিহেভ করবে না, এটা আশা করা কিন্তু হয়ে আসে। এর মধ্যে অনেক লোক থাকলে 2-1 চলে আসে। আমি অলরেডি আপনাদের 3টা লিংক দিয়েছি। হ্যাঁ, একটা হচ্ছে যে আপনার ই-কমার্স কনভার্সন ফানেল ক্রেজি এগ একটা দিয়েছি, তারপরে পেজ উইজেটটা দিয়েছি, আর আরেকটা দিয়েছি হচ্ছে যে আপনার এই যে অটোগ্রো। এই 3টা অ্যাটলিস্ট আপনারা পড়বেন। আরো যদি আপনার মানে পড়েন, মানে আরো যদি আপনার কিছু কেস পড়েন, আমার মনে হয় সেলস ফানেল নিয়ে আপনাদের একটা ভালো আইডিয়া হবে। কেমন? ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই থাক। বলেন। হ্যাঁ ভাইয়া, আপনি যে পিডিএফ যেটা দিবেন এটা কিন্তু আপনি অলরেডি গ্রুপে দিছিলেন, যে 2টা ওখান থেকে একটা আবার দিবেন না, যে ওই যে ড্রাইভে যেটা দিবেন আর কি পিডিএফ, এই কেস স্টাডি যেটা পড়ার জন্য দিছিলেন না, চারটা বলছিলেন দিবেন। হ্যাঁ, 2টা তো আপনি অলরেডি গ্রুপে দিয়েছেন, আর বাকি 2টা যেটা দিবেন বলছিলেন ওটা অলরেডি যেটা দিয়েছেন ওটা গ্রুপে আছে, ওটাই আবার দিয়েছেন আপনি। হ্যাঁ ওইটাই তো, মানে আমি নতুন করে কিন্তু কিছু দেইনি। মানে আরো 2টা বলছিলেন না দিবেন, 4টা দেওয়ার কথা ছিল। ঠিক আছে, যে এখানে আমি আপনাদেরকে লিংক দিচ্ছি, দেখেন এটা জিপ ফাইল আছে, জিপ ফাইলটা ডাউনলোড করলে আই হোপ যে আপনারা এটা পেয়ে যাবেন। ঠিক আছে, অ্যাট লিস্ট পরে হলেও তো করতে হবে। না করতে হবে কিছু করার নাই, কারণ যে উদ্দেশ্যে জিনিসটা দেয়া হচ্ছে যে আপনাদের ইনডেপথ নলেজ হোক। কারণ সেলস ফানেল নিয়ে আমরা সবাই জানি অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিসিশন, অ্যাকশন, কিন্তু সেলস ফানেল অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটা কিন্তু হচ্ছে যে মানে এই কেস থেকে আপনি দেখতে পারবেন। যেমন আমরা একটা রিয়েল কেস আপনাদেরকে দেখালাম। সো এরকম কিছু কেস যদি না পড়া হয় সেলস ফানেল নিয়ে না, তাহলে আসলে আমরা পারবো না মানে সামনে করতে। এটা প্রচুর চমৎকার এই যে ই-কমার্স ফানেল দেখেন আপনারা। ই-কমার্স ছোট্ট একটু অভিজ্ঞতা ছিল, আমি ওই ক্লিক ফানেল থেকে ফানেল তৈরি করছিলাম, অটো ফানেল ক্রিয়েশন। দেখেন ট্রাফিক ফ্রম ফেসবুক অ্যাড, ট্রাফিক ফ্রম গুগল অ্যাড, সেখান থেকে কোথায় যাচ্ছে? লার্ন মোর অপটিন, few people are already acknowledgeable, downloadable lead magnet opt-in page। তারপরে হচ্ছে যে আপনার এখানে অনেক মানে এগুলো একটু স্টাডি করতে হবে। স্টাডি করলে আপনাদের আইডিয়া হবে, তারপরে আমরা নেক্সট দিন এটা একদম শেষ করে ফেলবো। সেলস ফানেল নিয়ে আমরা আশা করি
একটা জায়গায় একটা স্টেশনে পৌঁছাবো আর কি সেলস ফানেল। ঠিক আছে, তো আজকে মনে হয় এই পর্যন্তই থাক নাকি? কোনো কিছু আছে জানার আছে? নাজমুল ভাই, আমরা কি এই কোর্সটাতে শিখবো কি বলে চ্যাটবট, ম্যানিচ্যাট? হ্যাঁ, চ্যাটবটের অ্যাডভান্স লেভেল সেকেন্ড সেমিস্টারে আমাদের চ্যাটবট আছে তো ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, চ্যাটবট আছে। আর নাজমুল ভাই, আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে ফেসবুকের অনেক রুলস এন্ড রেগুলেশন আছে যার কারণে অনেক ভায়োলেন্স হয় এবং অনেক প্রবলেম আমরা পড়ি যারা আমরা কম বুঝি। সেক্ষেত্রে এই নিয়ে একদিন একটা ব্রিফ করলে বেটার হয় যে কি কি কাজগুলো আমরা করতে পারবো, কি কি কাজগুলো আমাদের না করলে বেটার হবে। বলছেন খারাপ বলে নাই। ওকে ফাইন। হ্যাঁ, ইকোসিস্টেমটা জানা দরকার। হ্যাঁ, অনেক সময় কিছু পোস্ট করলে কমিউনিটি ভায়োলেশন রিপোর্ট আসে। রাইট, সো এটা নিয়ে আমার একটা প্রেজেন্টেশন তাহলে বানাতে দেন, আমি একটা প্রেজেন্টেশন বানাই। যেমন কিছুদিন আগে আমার একটা ঘটনা ঘটেছিল, আমার ওয়েবসাইটটা ব্লক করে দিয়েছিল, তারপরে অনেকভাবে ট্রাই করেও করতে পারিনি। পরে এক ছেলে আমার কাছে বলছে ও করে দিছে আর কি, অনেক কষ্ট হচ্ছে আর কি। ওয়েবসাইট মানে কি? ফেসবুক পেজ করে দিছে কেন? হ্যাঁ, মানে পলিসিটা হচ্ছে যে আপনার ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা নিয়ে আমি একটা প্রেজেন্টেশন দরকার হলে বানাই। ঠিক আছে, পলিসি নিয়ে। তো আপনাদের নেক্সট দিন কাজ হচ্ছে সেলস ফানেল নিয়ে প্রেজেন্টেশন দিবেন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে তাহলে। আর এই সপ্তাহে আমরা স্পোকেন ক্লাসটা হবে, আগামী শুক্রবারে আমরা ওয়ান অন ওয়ান সেশনও করব ইনশাআল্লাহ। এই উইকে আর কি আমাদের একটা প্ল্যান। ঠিক আছে, ওকে ওকে, আসসালামু আলাইকুম ভাই।